4 দুরঙা প্রজাপতি। শুক্লার বউয়ের জীবন একটা প্রকাণ্ড ঝড় বহিয়া গিয়াছে। ছেলেবেলা মা বাবা তাকে অত্যন্ত ভালোবাসিত, কোনোদিন তারা তার গায়ে হাত তোলে নাই। মালদের পাড়ায় মেয়েতে মেয়েতে ঝগড়া হয়, গালাগালি করে, কিন্তু পাড়ার 5 জনের কেউ কোনোদিন তার প্রতি কটু বাক্য প্রয়োগ করে নাই। পাড়ার মধ্যে তার নিজের একটা মর্যাদা ছিল, একটা গর্ব ছিল। আজ তাহা একেবারে খর্ব হইয়া গিয়াছে। আজ সে দেহে মনে বিপর্যস্ত, সমস্ত শরীরে ব্যথা, এখানে ওখানে ফুলিয়া গিয়াছে। নৌকা হইতে নামিয়া কোনো রকম বাড়ি আসিল, কাহাকেও কিছু না বলিয়া এক পাটি বিছাইয়া শুইয়া পড়িল। নৌকাতে অন্যান্য মেয়ে যারা ছিল তাদের নিকট হইতে সকলের প্রতিবেশীরা অগৌণে ঘটনাটা জানিতে পারিল। সকল কথা শুনিয়া তার মা এক বাটি হলুদ বাটা গরম করিয়া আনিয়া বলিল, কাপড় তোল, কোনখানে কোনখানে বেদনা করে ক দেখি। ইস, গাও যে আগুনের মতো ততা। আদর পাইয়া তার চোখে জল আসিয়া পড়িল। মা তার 2 চোখ মুছাইয়া দিয়া বলিল, আলো নিষত্তরের তোর নি এই দশা, তোর বুকের না পেটের না, তার লাগি তোর কি? শুক্লার বউ কোনো উত্তর বলিল না। ওই কলিজার খোকাকে তুই কেন আদর জানাইতে গেলি? 10 জনের মাঝে তুই বেজ্জত হইলি। সে একেবারেও নিরুত্তর রহিল। তার মা আর কথা না বাড়াইয়া তারই কাছে শুইয়া পড়িল। বুড়া রাতের জালে গিয়াছে। বুড়ি শুইয়া শুইয়া তামাক টানিল, তারপর বাতি নিভাইয়া এবং সারা রাত মেয়েকে বুকে করিয়া রাখিল। তার স্তন দুটি শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে। মেয়ে তারই মধ্যে তার অলস স্তন দুটি ডুবাইয়া দিয়া গভীর আরাম পাইল। মা তার তোবড়ানো গালের সঙ্গে মেয়ের মসৃণ গৌরবর্ণ গালখানা মিশাইয়া মেয়ের 2 চোখ ঘুমে জড়াইয়া আসিল। শরীরের ব্যথায় মাঝে মাঝে ঘুম ভাঙে, আবার ঘুম আসে। এই চেতনা অবচেতনার ফাঁকে ফাঁকে কেবলই তার মনে হইতে থাকে সংসারে কেবল মাই সত্য, আর কিছু না। পরের দিন তার শরীরে ফোলা কমিয়া গেল, ব্যথা কমিয়া গেল, মনও অনেকটা হালকা হইয়া আসিল। মনে তখনও যেটুকু দাহ ছিল জুড়াইবার জন্য সুতা কাটাত আর জাল বোনাতে আত্মনিয়োগ করিল। কিন্তু পাড়াতে তার হারানো মর্যাদা আর ফিরিয়া পাইল না। পাড়ার 5 জনের মুখ হইতে ঘটনা ভিন্ন জাতের পাড়াতেও ছড়িয়া পড়িল। এ ঘটনার পর পাড়া যুবকদের নিকট তার মুখ দেখাতে লজ্জা করিত। তার উপর বামুন কায়েদ যুবকরা পর্যন্ত উঠান দিয়া যাইবার সময় তার ঘরের দিকে উকি মারিতে থাকিত। এভাবে লাঞ্ছিত হইয়া শেষে সে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিত। সারা রাত আর খুলিত না, কিন্তু তবু তার নিষ্কৃতি হইল না। একদিন থালা ধুইবার জন্য ঘাটে যাওয়ার সময় মঙ্গলার বউ তাকে পথে দেখিতে পাইয়া বলিল, কি গো বই, বাড়ির কাছে বাড়ি, ঘরের কাছে ঘর, তবু যে দেখা পাওয়া যায় না, কারণ কি? শরীর ভালো থাকে না দিদি, মধ্যে মধ্যে জ্বর জ্বর লাগে, আর বাপের জালখানা পুরান হইয়া গেছে, মাছের গুতার টিকে না, নতুন একখান জাল চাই। ঘরে কি 5টা ভাই আছে না ভাই বউ আছে? একলা আমারই তো বেশ করণ লাগে, তো দরজা বন্ধ থাকে কি এর লাগি? শুক্লার বউ ইহার কোনো উত্তর দিল না। তার দুয়ার বন্ধ করো আর যাই করো বই, কথাকার নগরে আজের জানাজানি হইয়া গেছে। শুক্লার বউ আগুনের মতো জ্বলিয়া উঠল। কোন কথা খান গো মোহনের মা, কোন কথা খান? আমার কোনো দোষ নাই বইন, বাজারের লোক যারা তামসির বাপের বাড়ির তবলা বাজায় তারা কহিয়াছে তারা বামুন, তারা কায়ে, তারা শিক্ষিত লোক। মালদের চেয়ে তারা বুঝে শোনে বেশি। তাদের দোকান থেকে মালরা জিনিস বাকি আনে, জিওলের খেপে যাইবার সময় তমসুক দিয়া তাদের নিকট হইতে টাকা আনে, বিয়ে শাদিতেও টাকা ধার দেয় তারা। গ্রামের অধিক মালো তাদের বশ। তাদের কথা মালরা কি গ্রাহ্য না করিয়া পারে? তারা যা বলিয়াছে মালদের কাছে তা ব্রহ্মার লেখা। তারা বলিয়াছে, বিধবা মানুষ দরজা বন্ধ করিয়া থাকে, লাজে মুখ দেখায় না। কি হইয়াছে আমার কি তাহা বুঝিতে পারি না? শুনিয়া শুক্লার বউ স্তম্ভিত হইয়া গেল। পায়ের তলা হইতে তার যেন মাটি সরিয়া যাইতেছে, কিন্তু সম্বিত হারাইল না। পরি করিয়া সে বাড়ি চলিয়া আসিল। ইহার পর যে কেহ তার দিকে তাকাইত সে চক্ষু রক্ত বর্ণ করিয়া তার দিকে এমনই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিত যে সেখানে তার তৃষ্টিবার উপায় থাকিত না। একদিন তামসির বাপের বাড়ির কাছে দাঁড়াইয়া যারা তবলা বাজায় গান গায় তাদের লক্ষ্য করে এমন গালি শুরু করিল যে 1 ঘন্টার আগে থামিল না। পাড়ার আর সব মেয়েরা বলিতে লাগিল, মা গো মা, রানী যেন একেবারে বান্ধে খাড়া হইয়াছে। সে মালাপাড়া হইতে উহাদের পাট উঠাইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোনো পথ পাইল না। আগের মাতব্বররা এখন আর তেমন নাই, থাকিলে অনায়াসে একটা বিহিত করা চাইতো।
যাত্রাবাড়ি রামপ্রসাদ মালো সমাজে বিধবা বিবাহ চালাইতে গিয়া জব্দ হইয়াছে। গ্রামের চক্রবর্তী ঠাকুর পুরোহিত দর্পণ খুলিয়া মালদিগকে বুঝাইয়াছে, বিধবার বিবাহ দিলে নরক যাইতে হইবে। কাজে ব্রাহ্মণ পণ্ডিতের কথা শিরোধার্য করিয়া রামপ্রসাদ তারা অগ্রাহ্য করিয়াছে। এখন আর মালো সমাজে তার তত প্রভাব নাই। দয়াল চাঁদ আগে উচিত কথা বলিত, তাদের যাত্রা দলে সেজন মুনি ঋষি সাজিত। শহরে যাত্রা গাহিয়া তারা তাকে বড়লোকের কাছ থেকে সোনার উপর মেডেল পাইয়া আছে। ইহার পর দয়াল চাঁদ আজকাল ইহাদের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। এখন আগের মতো উচিত কথা কহিবে না। কিন্তু শুক্লার বউয়ের মধ্যে বিপ্লবী নারী বাস করে, সে দবিতে জানে না। মোহনের মা এই গাঁয়ের মাইয়া, আমি বিয়া হয়েছে এই গায়ে, আমি কি ডরাই বাজাইরাম লোকেরে গো। মলয়ের বউ বলে, তুমি মায়া মানুষ, তুমি কি করতে পারো বইন? আমি সব পারি, আর কিছু না পারি আগুন লাগাইয়া গাও জ্বালাইয়া দিতে পারি। গাঁয়ের এক ঘরে আগুন লাগিলে সহস্র ঘর পুড়ায় যায়। বাজাইয়া পাড়া যেমন পূর্ব, মালপাড়াও পূর্ব। তোমার ঘর পড়বে, আমার ঘর পড়বে, তারা যেমন মরবো আমরাও তো মারা যামু বইন। অপমানের বাচনের থাইকা সম্মানের মরণ ভালা দিদি। কথাটা মালদের ছেলেদের মনে ধরিল। তিনজন লোক তবলা বাজাইয়া বেশি রাতের পর উঠিয়া বাড়ি যাইবার সময় মালর ছেলেদের পথে পাইয়া তাহাদিগকে শুধু হাতে অনেক মারিল। মার খাইয়া দলের লোকজন ডাকাইয়া তারা একত্রে মিলিত হইল কি করা যায় তাহা স্থির করিবার জন্য। অনেক বাদানুবাদের পর স্থির হইল তারা সামনাসামনি প্রতিশোধ নেবে না। মালদের জ্ঞান মার বলিতে গেলে তাহাদের হাতে, মালদিগকে তারা হাতে না মারিয়া অন্য উপায়া মারিবে। সেদিন হইতে মালাপাড়ার আকাশ খড় খড় কালো মেঘ ভাসিয়া থাকিল। কেউ জানিল না তার ছায়া কালক্রমে কতখানি আতঙ্কের বিষয় হইয়া দাঁড়াইবে। সেদিন কাদিরের ছেলে নতুন যে নৌকা দৌড়াইবার জন্য খালের গিয়াছিল, সে নৌকা আর ফিরিল না। প্রতি বছর এমনই হয়, কোনো না কোনো গায়ের নৌকায় সংঘর্ষ লাগে। পুরনো ঝগড়া থাকলে তো কথাই নাই। সুযোগ দেখিয়া নৌকাখানা শটান শত্রু নৌকার পেটে ঢুকাইয়া দেয়, বিদীর্ণ হইয়া যায় সেই নৌকা। মারের উপকরণ নৌকাতেই প্রস্তুত থাকে, শুরু হইয়া যায় মারামারি। কত লোকের মাথা ভাঙে, হাত ভাঙে, কোমর ভাঙে, কত লোক জলে পড়িয়া গিয়া আর ওঠে না। প্রতি বছর এমন একটা দুটো মারামারি হয়। প্রতিযোগিতার সময় প্রতি বছরই কোনো না কোনো এক নৌকা আর এক নৌকার ওপরে উঠাইয়া পড়ে। এবছর উঠিল ছাদিরের নৌকার ওপর। ছাদিরের নৌকাখানাকে বিদীর্ণ করিয়া দিল যে নৌকাখানা। ছাদিরের লোক তাদের চেনে না। ঘটনার চক্ষুর নিমেষে ঘটিয়া গেল। এক মুহূর্ত আগেও তার কোনো নৌকা ময়ূরের মতো বৈঠার শপথ উড়িয়া সর্বেগতে চলিয়াছিল। পলক ফেলিতে দেখে তারা বিক্ষিপ্ত হইয়া জলে পড়িয়া গিয়াছে। ঘর নিস্তব্ধ, কাহারা মুখে কথা নাই, সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনিতেছে। এ বাড়ি সকলের ভাগ্য যেন একটা ঝড় বহিয়া এখন সবকিছু স্তব্ধ হইয়া গিয়াছে। কেরোসিনের বাতিটা টিমটিম করিয়া ঘরটাকে আলো দিয়ে রাখিয়াছে মাত্র, আসলে সব কিছুই যেন আধারে জমাট বাঁধিয়া গিয়াছে। সকলের আগে রমু, সে তার বাপের প্রত্যেকটি কথা গিলিতেছে। বাপকে তার কাছে খুব বড় বোধ হইতে লাগিল। এত বড় একটা বিপদ ঘাড়ে লইয়া বাঁচিয়া আসিলে যে মানুষ, সে এত বড় যে নাগাল পাওয়া যায় না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কাদির মিয়া বলিল, খোদা মেহেরবান, তোরে বাঁচাইছে। আর সব লোকের না জানি কি গতি হইল। না বাপ, জানি আমি কি বাঁচতাম। জলে পইরা দেখি শতে শতে নাও, কোনটা গেল মাথার ওপর দিয়া, কোনটা গেল বাইনে দিয়া, কোনটা গেল ডায়ে দিয়া, কোনটা গেল ছিটা পানি, কোনটা লাগলো বৈঠার বাড়ি। শেষে আমি দুই চোখে অন্ধকার দেখলাম। এমন সময় দেখলাম তারে, চিল্লাম, হাত বাড়াইলাম, ঝাঁপ দিয়া পানিতে পড়লো। আমারে পাছড়াইয়া শেষে তার নাওয়ে নিয়া তুললো। ওই যে আলুর নাও ডুবাইল কালে যে জন বাঁচাইয়া ছিল, সেই জাল্লা ভাই। সকৃতজ্ঞ চোখে সকলের আর একবার বনমালীকে দেখিল। তার ওপর রমুর অসীম শ্রদ্ধা হইল। পাড়াতে একটা কান্নাকাটির রোল উঠিবার উপক্রম হইয়াছিল। পাড়ার যুবক বলিতে যারা ছিল সকলে ছাদিরের নৌকাতে গিয়াছিল। এই বিপদের কথা শুনিয়া সকলে অভিভূত হইয়া পড়িল। এমন সময় তাদের দুই একজন করিয়া আসিয়া উপস্থিত হইয়া দেখিয়া কাদির বলিল, এখন চঞ্চল হইও না, আর কতক্ষণ বিলম্ব করো। খোদা আনিলে দেখিবে সকলেই আসিয়া পড়িবে। তার কথাই ঠিক হইল। এই পথে যত নৌকা আসিতেছে প্রায় সবগুলি দুজন চারজন করিয়া তারা সকলেই প্রায় নিরাপদে ফিরিয়া আসিল। রমুর ভাবনা হইল, যখন সকলেই আসিল তখন নৌকাখানা ফিরিয়া আসিলে ভালো হইত।
একসময় ছাদেই সহসা অভিভূত হইয়া বলিল, বাজান, তোমার 5 টাকা দিয়ে আইলাম তিতাসের তলায়। কাদির অনেক সান্ত্বনা বাক্য তার মনে ভার লাঘব করিল যে বনমালীর হাত ধরিয়া বলিল, তুমি ভাই হইলে আছো, বন্ধু হইলে আছো, চারটা জল চিরা না খাইয়া ছাড়ছি না। কাদিরও মনে হইল ঠিক কথা, ইহাদিগকে আপ্যায়নের করতে হইবে। বাপ বেটায় মিলিত অনুরোধ তারা কিছুতেই এড়াইতে পারিল না। রুমুর মার বাপের বাড়ি হিন্দু পাড়ার নিকটে। সে প্রশস্ত গোয়ালে ঘরখানা বেশ করিয়া নিকাইয়া দিল, কলসি হইতে চিরা বাহির করিয়া ক্ষিপ্ত হস্তে কুলোতে নিয়া ঝাড়িয়া দিল, ছাদির ক্ষিপ্র হস্তে গায়ে ধুইতে অনেক দুধ আনিয়া দিল। কাদির মিয়া কুমোরপাড়া হইতে এক দৌড়ে নিয়ে আসিল একটা নতুন হাঁড়ি। উদয় তারা 3খানা মাটির ঢালার ওপর হাঁড়ি বসাইয়া কাঠের আগুনে দুধ জাল দিতেছে। আগুনটা এক একবার কমে কমে একবার দপ করিয়া বাড়িয়া ওঠে। যখন বাড়িয়া ওঠে তখন উদয় তারার মুখটা লাল দেখায়, যখন নিভিয়া যায় মুখটা নিচু করিয়া ফু দেয়, তখন সহসা জ্বালিয়া ওঠে। সে আগুন উদয় তারার মুখটা একবার লাল দেখায়। ঘরে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া দেখেছিল জমিলা, কাদেরের একমাত্র মেয়ে সে। শেষে নিশ্চিন্তভাবে চিনিয়া ফেলিল। রমুর মাকে বারান্দা হইতে টানিয়া নামাইয়া কহিল, অভাবী, এ যে সেই মানুষ আমার পয়লা নাওয়ারের সময় পথে যারে দেখেছিলাম, ডুবাইয়া ডুবাইয়া কলসি ভরছে সেই মানুষ। তার কথা কতবার কইছি। সারাদিনের শ্রান্তি, ঝগড়া ঝামেলা, তার ওপর ক্ষুধা। গোয়াল ঘরে বসিয়া কলপাতা দুধ বাতাসা মিশাইয়া তারা সেদিন পরিতৃপ্তির সহিত জল চিরা খাইল। খাওয়ার পর জমিলা উদয় তারাকে টানিয়া অন্দরে নিয়ে আসিল, বলিল, বিয়ার পর আমার পয়লা নায়র, আমি ছিলাম নৌকা ছাইয়ের ভেতর। ছাইয়ের মুখ ছিল একখানা শাড়ি গুজিয়া বন্ধ করা, বাতাসে শাড়ির গোজাটা খুলিয়া গেল। তুমি তখন খাটে ঢেউ দিয়া জল ভরিতেছিলে। আমি তোমাকে দেখেছিলাম, মনে হলো যেন কত কালের চেনা। জানা নেই শোনা নেই, কি জানি কেন একজনকে দেখে এত ভালো লাগে, তাই আমি বারে বারে দেখিলাম, কিন্তু তুমি আমাকে দেখিলে না। পরের বারে এখানে আসিয়া বাপকে বলিয়াছিলাম সই পাতাইব। বাপ বলিল, নাম জানি না, নিশানা জানি না, কি করিয়া খুঁজিয়া পাইব। তারপর কতবার তোমার ঘাট দিয়া নাওয়ারে গিয়াছি, তখন আমি পুরনো শাড়ির বেড়া নিজ হাতে খুলিয়া আতাপাতি করিয়া চাইয়াছি, তোমারে দেখিতে পাই কি না। দেখিতে পাই নাই। আর কি কাণ্ড, আজ তুমি নিজে যাচিয়া আসিয়াছ যখন, তখন তুমি এখানে 2 দিন বেড়াও, তোমার বাড়িতে আমারে নিয়ে 2 দিন রাখো। শুনিয়া উদয় তারা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তার জমিলার নামটা খুব ভালো লাগিল, কিন্তু সে সংসারের সম্বন্ধে এত অনভিজ্ঞ দেখিয়া বেদনা বোধ করিল। কালো মেঘ সরিয়া গিয়া চাঁদ উঠিলে দেখিতে কেমন সুন্দর হয়, তেমনি একটা বড় বিপদ কাটিয়া গিয়া মনের সুখের উদয় হইল। যে সুখ কত মধুর হয় তাহা কাদিরের বাড়িতে তখন সে না দেখি তাহাকে কি বলিয়া বোঝানো যায়। নৌকায় ঝগড়া মারামারির দরুন মনে যে অবজ্ঞাটুকু ছিল, কাদিরের বাড়ি অতিথি হইয়া তারা সম্পূর্ণরূপে ভুলিয়া গেল। মনে স্নেহ প্রীতি অনুপম এক ছোপ লইয়া তারা নৌকায় গিয়া উঠিল। আকাশে তখন চাঁদ উঠিয়াছে, তারই আলোকে তিতাসে ছোট ছোট ঢেউগুলি চিকমিক করিতেছে। সেই ঢেউ ভাঙিয়া নৌকা আগাইয়া চলিল। গেল না কেবল বনমালী আর অনন্ত, গৃহকর্তার নির্ভত্তাদি সহ্য তারা আজ এখানে রহিয়া গেল। পরদিন সকালে অনন্ত ঘুম ভাঙিয়া বাহিরে গেল। গোয়াল ঘরে এক পাল গরু ডাকাডাকি করিতেছে, বাছুরগুলি ছাড়া পাইয়া অকারণে লাফাইতেছে, অদূরে বর্ষার জল থই থই করিতেছে। ছোট ছোট নানা জাতের গাছগুলি কোমর জলে আটকা পড়িয়াছে, তারই সঙ্গে এক একটা ডিঙি বাঁধা। একটা খোলা জায়গাতে বাঁশের লম্বা আড়া বাঁধিয়া তার উপর ঝুলাইয়া পাট শুকাতে দিয়াছে, যেন খুব বড় একটা পাটের দেওয়ার বানানো হইয়াছে। ভিজা পাটের গন্ধ দিকবিদিকে ছইয়া ফেলিয়েছে। আকৃষ্ট হইয়া ঝাঁকে ঝাঁকে ফড়িং উড়িতেছে বসিতেছে। অনন্ত নিবিষ্ট মনে সেগুলি দেখিয়া চলিয়াছে। দেখিতে দেখিতে এখানে মোড় ঘুরিবার সময় দেখিল রমু দাঁড়াইয়া আছে। অনন্ত মতো তারও চোখে মুখে বিস্ময়। তার সঙ্গে কথা বলিবার জন্য রমুর প্রাণ ছটফট করিতেছিল। সে শুধু ভাবিতেছিল তাহাদের বাড়িতে এরা রহিয়া গিয়াছে, কি মজা। কথা বলার উপলক্ষ খুঁজিতে খুঁজিতে এক সময় রমু বলিল, তুমি ফড়িং ধরো না? অনন্ত বলিল, না। রমু আবার বলিল, ওই বাঁশের পুল পার হইয়া যে বাড়ি, সে বাড়িতে থাকে গফুর, আমার চাচাতো ভাই। সে খুব ফড়িং ধরে আর কাঠি বিধাইয়া ছাড়িয়া দেয়। তারা ছটফট করিয়া মরিয়া যায় দেখিয়া আমার মনে কষ্ট লাগে। তুমি ফড়িং ধরো না, তুমি কত ভালো। এমন সময় রমুর মা গাদাই ফেলিবার জন্য
গোয়ালঘর হইতে এক ঝুড়ি গোবর লইয়া যাইতেছিল। তারা দুজনে একসঙ্গে পরিচিতির মতো কথা বলিতে দেখিয়া তার মাতৃহৃদয় উচ্ছ্বাসিত হইয়া উঠিল। যাইবার সময় শশা গাছ হইতে টুক করিয়া একটা শশা পাড়িয়া অনন্তের হাতে দিয়া বলিল, ধর বাজি, খাও। শশাটা হাতে লই অনন্ত বিস্ময়ভাবে চাহিয়া রহিল। রমু বলিয়া দিল, মা। মা শুনিয়াই অনন্ত তার পায়ে ঢিল করিয়া একটা প্রণাম করিয়া বসিল। গ্রামে ফিরিয়া অনন্ত লেখাপড়ায় মন দিল। গোসাই বাবাজি যেদিন তার প্রথম কালা আক্ষর শিখাইল, সেদিন আর আনন্দ উপচাইয়া উঠিল। একটি নতুন জগৎ তাকে দ্বার খুলিয়া রাখিয়া নিয়া গেল। তারপর 2 অক্ষরে 3 অক্ষরে মিলিয়া একটা কথা হইল। এ কথা মুখে যেমন বলা যায় তেমনি লিখিয়া প্রকাশ করা যায়। দেখিয়া তার বিষয়ে অবধি রহিল না। 3 কোণা 4 কোণা গোল নানা রকমের অক্ষরগুলির কলা পাতায় নকশা করিতে কি যে ভালো লাগে। রাতে শুইলেও সেদিন আকারে নিয়া চোখের সামনে জলজলে করিতে থাকে। দেখিতে দেখিতে শিশু শিক্ষা শেষ হইয়া যায়। বনমালীর গর্ব হয়। সে বইটা যে কোনো এক জায়গায় আঙুল দিয়া দেখাইয়া বলে, এখানে পড় দেখি। অনন্ত পড়ে, কোথাও ঠেকে না। মাঝে মাঝে বনমালী দীর্ঘ নিঃশ্বাস পড়ে, বলে, কালা অক্ষর কেমন জিনিস সময় থাকতে জানলাম না, তখনই তাই শিখলাম। শিশুকে শেষ করিয়া বাল্য শিক্ষা ধরে তার সঙ্গে ধারাপাত ঘোড়ায় চারল আবার পড়িল। কথাগুলি নতুন, কিন্তু অক্ষরগুলি চেনা। শিশু শিক্ষাতে এই সবই পাওয়া গিয়াছে। এখানে একটা ছবি আছে, লোকটা ঘোড়া ছুটিয়া গেছে, পড়িয়া যাওয়া ছবি নাই। কোনো সময় পড়িয়া গিয়া উঠিয়া পড়িয়াছে, সেটা দেখিতে পারে নাই বলিয়াই ছবি দেয় নাই। তারপর আসিল যুক্তাক্ষর। এগুলি কঠিন ও জটিল, কিন্তু এ কঠিনতা জটিলতা যে একটা মোহ আছে, অনন্ত তাহা পাইয়া বসিল। তারা নতুন নতুন রূপ নিয়া তার মানুষ লোকে আপনা থেকে আসিয়া ধরা দিতে লাগিল। অনন্ত বালাকেও তার কাছে পড়িতে দেওয়া হইল, কিন্তু মেয়েটার পড়তে বিশেষ মন নাই, কিছু শিখিতে পারে না। পরেই না শিখিবে কি করিয়া? সে কেবল একবার অন্তর দিকে চাহিয়া থাকে, আবার বাহিরে যেখানে ধান ক্ষেতের সঙ্গে আকাশ মিশিয়াছে সেই দিকে চাহিয়া থাকে। হয়তো দূরে যেখানে আর একটা গা আছে তার দিকে চোখ মেলিয়া ধরে, আর সুযোগ পাইলে কেবল কথা বলে। কোনো অর্থ হয় না, দরকারে লাগে না, এই সব কথা বলিতে থাকে। একবার বলিতে থাকিলে থামানো মুশকিল হয়। কোন দিন বলে, আজ আমাদের বাড়িতে অনেক কথা হইয়াছে তোমারে আমারে নিয়া। নামে নামে মিল আছে, কিন্তু এত মিল ভালো নয়। ভাই তোমার নামটা বদলাইবে, আমার নামও বদলাইতে বলিবে। জানো তোমার কি নাম রাখিবে? মা বলিয়াছে হরনাথ রাখিবে, কিন্তু ছোট খুড়ির পছন্দ না, বলে পীতাম্বর রাখিবে। কিন্তু এই নাম আবার বড় খুড়ির পছন্দ না হওয়াতে অনেক তর্কাতর্কির পর বড় খুড়ি যে নাম রাখিল, বলিল তাহা রাখা হইবে। স্থির হইল, তোমার নাম হইবে গদাধর। এ নাম আমার মাসির পছন্দ হইবে না, কিন্তু রাখা যখন হইয়া গিয়াছে আর তো বদলাইতে পারিব না। আমার নাম বদলাইবার কি দরকার পড়িল? তুমি বুঝি জানো না? মা জানে, বাবা জানে, আমি জানি, আর তুমি জানো না? তোমাকে বলিতে আমার নিষেধ করিয়াছে, তাই বলিব না। তোমাকে নিয়ে আমাদের বাড়িতে অনেক কথা হয়। তোমাকে চিরদিনের জন্য আমাদের বাড়িতে থাকিতে হইবে। তারা কোথাও যেতে দিবে না। তারা বলে তোমাকে কেবল আমাদের সঙ্গেই মানাবে, আর কারোর সঙ্গে না। আমি যদি না থাকি, জোর করিয়া রাখিবে, বাঁধিয়া রাখিবে। হে, আমাকে বাঁধিয়া রাখিবে? এক সময় হুট করিয়া কোথায় চলিয়া যাইব জানিলে তো? অনন্ত সত্যি যাইবার জন্য প্রস্তুত হইতেছে। পাঠশালায় ফিরিতি পথে এক নাপিত বাড়িতে পেয়ারা গাছ ছিল। নাপিতানি একদিন তাকে পেয়ারা খাইতে দিয়াছিল, আর ছুটির দিন তাকে গিয়া রামায়ণ পড়িয়া শোনাইতে বলিয়াছিল। রামায়ণ শুনতে শুনতে নাপিতিনি তার মনে এক অনিবার্য অগ্নি জ্বালাইয়া দিল। অনন্ত, তোর রামায়ণ পড়া আমার খুব ভালো লাগে। তোকে আমি ভালো পরামর্শ দিই, তুই চলিয়া যা এখান থেকে। 2য় শ্রেণী পড়াইয়া জেলে নৌকায় তুলিবে, অধিক পড়া তোর হইবে না। কিন্তু তোকে আরও শিখতে হইবে, বিদ্বান হইতে হবে। বামুন কাইদের ছেলের মতো এলে বিয়ে পাশ করতে হবে। এই 3 কোণা পৃথিবী, চন্দ্র, সূর্য, ভূমণ্ডল সব তোকে জানিতে হইবে। 7 সমুদ্র, 13 নদীর কথা, পাহাড় পর্বত, হাওয়ার প্রান্তরের কথা তোকে জানিতে হইবে। এই সংসারে কত বই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বই। এক এক বইয়ের এক এক রকম কথা। তোকে সব পড়িতে হইবে, পড়িয়া সব শিখিতে হইবে। অত বই আছে সংসারে? আছে। এখানে থাকিয়া তুই কি করিয়া বুঝতে পারিবি? এখানে থাকিলে তুই আর কখনো বই পড়িতে পাইবি না। শহরে চলিয়া যায়, কাছের শহরে নয়, দূরের। তুই একেবারে কুমিল্লা শহরে চলিয়া যা। জামু যে খামু কি কইরা, পড়া টাকা পামু কই? পরের মাকে মা ডাকবি, পরের বোনকে বোন ডাকবি। ভগবান তোকে না খাওয়া রাখিবে না। তোর লেখাপড়াতে মন আছে দেখিলে তারা তোর নিকট পড়ার বেতন লইবে না, নিজের খরচে তোকে বই কিনিয়া দিবে। অনন্ত এইসব কথা শুনিয়া আসিত, রাত দিন কেবল ভাবিত। অজানা একটা রহস্য লোক তাকে নিরবধি হাতছানি দিয়া ডাকিত। আনন্দের একটা অনাস্থাবিত উন্মাদনায় তার মন এক এক সময় ভয়ানক চঞ্চল হইয়া পড়িত। শেষে শীঘ্র একদিন সে তার
প্রার্থিত বস্তুর সন্ধান পথে পা বাড়াইল। মালদের এক কথায় যেদিন ভাঙন ধরিল সেই দিন হইতে তাদের দুঃসময়ের শুরু। এতদিন তাদের মধ্যে ঐক্য ছিল বজ্রের মতো দৃঢ়। পাড়াতে তারা ছিল আটসাট, সামাজিকতায় সুদৃঢ়, গাঁথুনির মধ্যে সংবদ্ধ। কেউ তাদের কিছু বলিতে সাহস করে নাই। পাড়ার ভিতর যাত্রার দল ঢুকিয়া সেই ঐক্য ফাটাল ধরাইয়া দিল। যাত্রা দলের যারা পাণ্ডা তারা অর্থে ও বুদ্ধিতে মালদের চেয়ে অনেক বড়। তারা অনেক শক্তি রাখে, কিন্তু একসঙ্গে সর্বশক্তি প্রয়োগ না করিয়া অল্প অল্প প্রয়োগ করিতে লাগিল। যেদিন বিরোধের সূত্রপাত হইয়াছিল তার পরের দিন তারা তামসির বাপের বাড়িতে আরও জাকিয়া বসিল। এতদিন ছিল শুধু তবলা, এবার আসিল হারমোনিয়াম, বাঁশি ও বেহালা। গীতা অভিনয়ের 3 রকমের 3টা বই আসিল। আগে কেউ নাম শোনে নাই এমনই একটা পালা তামিল দেওয়া শুরু হইল। তামসির বাবা আগে সেনাপতি সাজিত, তাকে দেওয়া হইল রাজার পাঠ। জানাইয়া দিল মালাপাড়ার ছেলেদের তারা সখীর পাঠ দিবে। অভিভাবকেরা ছেলেদের যাত্রা দলে যোগ দিতে নিষেধ করিল। তারা বিড়ি খায়, ঘাড় কাটা করিয়া চুল কাটে, গুরুজনদের সামনে বেলাহাজ কথা বলে, ঠাকুর দেবতা গান ছাড়িয়া পথে কাটে, সখীর গানে টান দেয়। এতে তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায়। অন্য পাড়া হইতে সখী সংগ্রহ হইল, কিন্তু সাজ মহড়া হইল মালপাড়াতে। তামসির বাপের ওপর মালরা চটিল, কিন্তু মালর মেয়েরা মহড়া দেখিতে গিয়া মুগ্ধ হইল, কাঁদিয়া ভাসাইল এবং ছেলেদের সখী সাজিতে দেবে বলিয়া সংকল্প করিল। পরের মহড়ায় মালপাড়ার কয়েকটি ছেলে অন্য পাড়ার ছেলেদের সঙ্গে সখী সাজিয়া নাচিল। বাম হাতে কোমর রাখিয়া ডান হাতে আঙুল চিবুকে লাগাইয়া গাহিল, চুপ চুপ চুপ, লাজে সরে যা, ধীরে ধীরে চল সজনিল, ধুলো দিয়া সখী আমাদের চোখ গোপনে প্রণয় রেখেছে ঢেকে, এবার ভ্রমর চাপেলো ছুটে, চল না যেতে জামে নিল, চুপ চুপ ইত্যাদি। তাদের মায়েরা দিদিরা মুগ্ধ হইল। নাচখানায় যেমন অপূর্ব, গানখানাও তেমনই নতুন। এর ভাব, এর ভাষা, এর ভঙ্গি মালদের গানের থেকে সম্পূর্ণ আলাদা। এর সুরও অন্য রাজ্যের। তারা মুগ্ধ হইল এবং পরদিন হইতে যাত্রা দলের প্রতি অনুরক্ত হইল। অন্যান্য মালরা তাদের বাধা দিল, এক ঘরে করিবার ভয় দেখাইল, বুঝাইবার চেষ্টা করিল যাত্রার ওই গান গানই নহে, উহার বাপ খারাপ, অর্থ খারাপ, এতে ছেলেদের মাথা বিগড়াইবে, মেয়েদের মন খারাপ হইবে। কিন্তু তারা বিচলিত হইল না, বরং বলিল, আরে রাখো রাখো, মালদের গান আবার একটা গান, এও গান, আর আমরা যা গাই তাও গান। আমরা তো গাই, আজও রাতি স্বপনে শ্যামরূপ লেগেছে আমারও নয়নে, ফুলেরও শয্যা ছিন্ন ভিন্ন ছিন্ন রাধার বসনে। কিবা গানের ছিরি, যাত্রার ওই গানের কথা যেমন সুন্দর সুরদেমিনী শোনা মাত্রই মুগ্ধ করে। আমার ছেলে যাত্রা দলে দিবই, তোমরা এক ঘরে করো আর যাই করো। ফলে মালদের মধ্যে 2টা পক্ষ হইয়া গেল। মংলার বউ একদিন ঘাটে পাইয়া জানাইল, পথে বিপদ আছে বইন, একটু সাবধানে পা বাড়াইও, একজন নাকি তোমারে আজ নাইবে। কথাকার আমার মোহনের কানে আইছে। সে কে জিজ্ঞাসা করতে মঙ্গলের বউ যার নাম কহিল সে পাটনি পাড়ার অশ্বিনী, বেটে খাটো চেহারা, মাথার চাকরা চুল, আগে গয়নার নৌকা বাহিত, এখন যাত্রা দলে রাজার ভাই সাজে। এর প্রমাণ একদিন পাওয়া গেল। সুবলাবু কলসি ও কাপড় লইয়া ঘাটে গেল, সহসা দেখিতে পাইল অশ্বিনী একটু দূরে থাকিয়া তাহাকে দেখিতেছে। চোখাচোখি হওয়া মাত্র সে গাম তুলিল, যেও না বেলা, বন্ধুরে ধইল, ঘোড়া দৌড়াইয়া যাও, সেই বেলা আমি নারী সিনানে যাই। কুখেনে বাতাস আইল, বুকের কাপড় উড়াইল, প্রাণবন্ধু দেখিল সর্বগাও। গানের অর্থ সহজেই হৃদয়ঙ্গল হইল। দুপুরের ঘরে বসিয়া রাজিতেছিল, এমন সময় সেই গানের আর এক কলি শোনা গেল। উঠান দিয়া হাঁটিয়া যাইতেছে আর গান করিতেছে, যেই না বেলা, বন্ধুরে রাজদরবারে যাও, সেই বেলা আমি রান্ধি, কাঁচা চুল আর ভিজা কাণ্ঠর বন্ধু, ধোয়ার ছলনা কইরা কান্দি। এত দূর পর্যন্ত সহ্য করা গিয়াছিল, কিন্তু আরেকদিন যখন খাইতে বসিয়া সুবলার বউ আবার সেই গানের আরেকটি কলি শুনিল, যেও না বেলা, বন্ধুরে বাঁশিটি বাজাইয়া যাও, সেই বেলা আমি নারী খাই। শাশুড়ি ননদিনী ডরে কিছু না বলিয়া তোরে অঞ্চল ভিজিয়া আখেরও চলে। তখন সে আর সহ্য করিতে পারিল না, এটো হাতে ছুটিয়া বাহিরে আসিল, চিৎকার করিয়া বলিল, আমার ঘরে শাশুড়িও নাই, ননদিও নাই, আমি কোন বেটারে ডরাই না, নির্ভয়ে কয় তুই আয়, বাপের ঘরে হইয়া থাকিস তো এখনই আয়, আশপড়শির সামনে দিনে দুপুরে তোরে আমি ঘরে নিয়ে যেতে পারি, তুই আয়। তার গলা শুনিয়া মঙ্গলের বউ, দয়ালচাঁদের বিধবা ভগিনী, কালো বরণের মা সকলে বাহির হইল। তার চিৎকার কারণ শুনিয়া ওইদিকে মঙ্গলের ছেলে মোহন, রামদয়াল, গুরুদয়াল, তারা 2 ভাই লাঠি লইয়া ছুটিয়া আসিল।
কিন্তু অশ্বিনী ততক্ষণে পাড়া ছাড়িয়া বাজারে পা দিয়াছে। কিরে মোহন, কি অসাধু বাপ, মধুর বাপ, ইটা আমার বাপের দেশ, ভাইয়ের দেশ, ইহানে আমি কারুকে ডরাইয়া কথা কই না। এখানে আমারে যেজন আজ নাইব এমন মানুষ মার গর্ভে রয়েছে। আমার কথা ছাড়ান দাও, আমি কই মালোপাড়ার কথা। দিনে দিনে কি হইল। রামদয়াল গুরুদয়াল সকলে খুব চটিল এবং পাড়ার লোকেও চটাইল, আর তাকে সুমোচিত শাস্তি দিবে বলিয়া সকলে সংকল্প করিল। কিন্তু যাত্রার মহড়াতে যে যখন দরাজ গলায় গানে টান দিল, হরির নামে মজে হরি বলে ডাক, অবিরাম কেন কাঁদিবে বেটি ই, তখনই মালদের রাগ করিয়া গেল। কেবল মোহনের মনে সুবলার বউয়ের কথাগুলি জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলে করিতে লাগিল। মালদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল গানে, গল্পে, প্রবাদে এবং লোকসাহিত্যে। অন্যান্য মলসায় সে যে সংস্কৃতি ছিল অপূর্ব। পূজার পার্বণে, হাসি ঠাট্টা এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশে বোঝাতে তাদের সংস্কৃতি ছিল বৈশিষ্ট্যপূর্ণ। মালো ভিন্ন অপর কারোর পক্ষে সেই সংস্কৃতির ভিতরে প্রবেশ করার বা তার থেকে রস গ্রহণ করার পথ সুগম ছিল না, কারণ মালদের সাহিত্য উপভোগ করা আর সকলের চাইতে স্বতন্ত্র। পুরুষরা ক্রমে প্রাপ্ত তাদের গানগুলি ভাবে যেমন মধুর, সুরেও তেমনি অন্তরস্পর্শী। সে ভাবে সে সুরের মর্ম গ্রহণ অপরের পক্ষে সুসাধ্য নয়। ইহাকে মালর প্রাণের সঙ্গে মিশাইয়া নিরায়া ছিল, কিন্তু অপরে দেখিতে ইহাকে বিদ্রুপের সৃষ্টিতে। আজ কোথায় যেন তার সে সংস্কৃতিকে ভাঙন ধরিয়াছে, যেন সেই গানের সেই সুরে প্রাণ ভরিয়া তান ধরিলে চিত্তের নিভৃতিতে ভাব যেন আর আগের মতো দানা বাঁধিতে চায় না। কোথায় যেন কিসের একটা বজ্রদৃঢ় বন্ধন শ্লথ হইয়া খুলিয়া যায়। যাত্রার দল যেন কঠোর কুঠোরঘাতে তার মূলটুকু ভাটিয়া দিয়াছে। অনেকে নিরাশ হইয়া কালের স্রোতে গা ভাসাইয়া দিল। নিরাশ হইল না কেবল মোহন, তার গলা ভালো, গানও সে অনুরাগী। বাপ পিতামহের কাছে সে ভাটিয়ালি গান, হরিবংশ নাম গান অনেক শিখিয়াছিল। অধুনা মালোরা সেসব গান ভুলিয়া যাইতেছে। নতুন ধরনের হালকা ভাবের, হালকা কবির গান আসিয়া সেসব গাম্ভীর্যপূর্ণ প্রাণময় ভাবসম্প্রবোধময় গানের স্থান অধিকার করিতেছে। এ দুঃখ সে মনের গভীরে বহুদিন অনুভব করিয়াছে, কিন্তু কালের স্রোত বুদ্ধি রোধিবার শক্তি তার আছে। এখন কালই পড়িয়াছে এই রকম ভালো জিনিস পুরনো হইয়া বাতিল হইয়া যাইবে, এর হালকা জিনিস আসিয়া 10 জনের আসরে জাকিয়া বসিবে। সে লোক ডাকিয়া খঞ্জনী ও রসমাধুরী যন্ত্র লইয়া দুপুরে বেলাতে গান গাহিতে বসিল। কিন্তু তারা যখন গাহিল, গৌরূপে অপরূপ দেখিতে না যায় পাশরা, আমি গিয়েছিলাম সুরধ্বনি ডুবিল 2 নয়ন তারা। তখন অপর 2 জন মালর ছেলেরা আর 2টি যোগী ছেলের সঙ্গে সুর মিলাইয়া পাশের বাড়ির উঠান হইতে তারস্বরে গাহিয়া উঠিল, সাজ সাজ সৈন্যগণ সাজ সমরে, তোমরা যত সৈন্যগণ যুদ্ধের করো আয়োজন, সাজ সাজ সৈন্যগণ আজ সমরে। দেখিয়া মোহনের মনে খেদ উপস্থিত হইল যে তার গান ওই গানের মধ্যে কোথাও তলাইয়া যাইতেছে। তার দলের লোকেরা যেন অমান্য হইয়া গিয়াছে, মনে মনে যেন সেই গানের তারিফ করিতেছে। আজকাল দুপুরবেলা আর গান জমে না, এই বলিয়া তারা বৈঠক ভাঙিয়া উঠিয়া পড়িল। কিন্তু এখনো পর্যন্ত যাহা শুনিতে বাকি ছিল, একদিন বৈকালে তাহাও শুনিতে পাওয়া গেল। আজ যাত্রা নতুন পালার মহড়া হইবে কালোবরণের বাড়িতে। মালদের এখনও যারা নিজেদের সংস্কৃতিকে বাঁচাইবার তৎপর, তারা শুনিয়া হাই হাই করিতে লাগিল। কেউ কেউ কালোবরণকে গিয়া বোঝার চেষ্টা করিল, দেখো ব্যাপারী মালাপাড়ায় যারা মাথা, সে দয়ালচাঁদ, কৃষ্ণচাঁদ, হরিমোহন সব্রতই যাত্রার দিকে ঝুঁকিয়াছে। ছিলাম এক, হইয়া গেলাম 2, 3, নিত্য রসারেসি, নিত্য খোঁচাখুচি। কতদিন আমরা নিজেরা লাগি বৈঠা লইয়া মারামারি করতে লাগিয়া যাইব আর ঠিক নাই। মালাপাড়ায় মাথায় যারা এ বজ্র ডাকিয়া আনিল, শেষ পর্যন্ত তুমি তাদের পথেই পা বাড়াইলে না। ব্যাপারী, তুমি আমাদের দলে থাকো, চলো মাতব্বরদের বুঝাইয়া সুঝাইয়া আবার মালাপাড়ার আগের মতো একতা ফিরাইয়া আনি। আমরা যাত্রা গাইব কেন? আমরা কি গান গাই? ময় মুরব্বী কি আমাদের জন্য গান কিছু কম রাখিয়া গিয়াছে? সেসব গানের কাছে যাত্রা গান তো বাদী। সামনে ঘোর দুর্দিন আসিতেছে। যাত্রা যাওয়ার লইয়া পালাতে যাহা শুরু হইয়াছে, তাহার শেষ না জানি কত ভয়ানক হইবে, সেই চিন্তাই করি। এখন তুমি ভরসা। আজ তোমার বাড়িতে যাত্রা গাইয়া যাওয়ার অর্থই সারা মালাপাড়ার বুকের ওপর বসে যাত্রা গাইয়া যাওয়া। কিন্তু কালোবরণ কথাগুলি শুনিয়াও যারা শুনিল না, এই রকম ভাব দেখে চুপ করিয়া রহিল। তারা ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসিল। অমোহন, অমোহন, আর ভরসা নাই, কাল নাগে দেখি তারও খাইছে। মনমোহন নিস্তেজ কণ্ঠে বলিল, আমাদিগকে ফেলিয়া সকলেই লঙ্কা পার হইতেছে। দয়ালচাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, গৌরকিশোরও গিয়াছে, কালোবরণও গেল, সব যাইবে। নানা মোহন, সব যাইবে না। শুভলার বইয়ের দৃঢ় কণ্ঠস্বরে সকলে যেন সকচিত হইয়া উঠিল। দয়ালচাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, আরে মোহন, তুই তো যাস নাই, তুই আছিস। সাধুর বাপ
সাধুর মধুর বাপ আছে, হকুড়ি ছকুড়ি ঘরে 3 কুড়ি গিয়াছে, আরো 3 কুড়ি আছে, এই নিয়ে আমরা শেষ পর্যন্ত টিকিয়া থাকিব। বেনালে বেঘরে আমরা গা ভাসাইব না, যে ঘর থাকিব তো তাই নিয়ে আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করিয়া যাইব। মালাপাড়াতে যারা বিপদ ডাকিয়া আনিয়াছে, এক গুয়ো কাটিয়া যারা 2 ভাগ করিয়াছে, আমরা স্বেচ্ছতে তাদের নিকট নত স্বীকার করিব না। কালোবরণ ব্যাপারীর বাড়িতে আজ যদি যাত্রা দেয় তো তোর বাড়িতেও আসো জমা। আজ একটা পরীক্ষা হইয়া যাক। শুক্লার বউ মোহনের লইয়া বসিল। দুজনের স্মৃতির দুয়ার খুলিয়া যে সকল ভালো ভালো গান স্মরণ হইল মনের এর মধ্যে, সেগুলিকে ডাকিয়া আনিল। তার মধ্যে আবার যেগুলি খুব জমে সেগুলিকে লইয়া মুখে মুখে একটা তালিকা প্রস্তুত করিল। এইগুলি বিচ্ছেদ গান, দেহতত্ত্বের পরে গাইবি, আর নিশি রাতে গাইবি ভাট্টাল্লা গান, হরিবংশ গাইবি রাত পোহাইবার অল্প বাকি থাকিতে, ভোরে ভোর গান আর সকালে গোষ্ঠ গান গাইয়া তারপর মিলন গাইয়া আসর ভঙ্গ করবি। যাত্রাওয়ালা সন্ধ্যার পর বেহালা ও হারমোনিয়ামের বাক্স এবং বায়া তবলা লইয়া কালোবরণের উঠানে বসিয়া যখন ঢোলকে চাপড়ি দিল, তখনই মোহনের দল ঘঞ্জনি রসমাধুরী যন্ত্র লইয়া বসিয়া গেল। এ বাড়িতে ও বাড়িতে দূরত্ব শুধু খাম 2 ভিটা। ও বাড়িতে কথা বলিলে এ বাড়ি থেকে শোনা যায়। এ বাড়ির যখন বীরবিক্রমে বক্তৃতা চলিতেছে, এ বাড়িতে মোহনের দল দেহতত্ত্বের শেষ করিয়া বিচ্ছেদ গান শুরু করিয়াছে। ভ্রমর কইও গিয়া কালিয়ারও বিচ্ছেদ রাধার অঙ্গ যায় জ্বলিয়া, না খাই অন্ন না লয় পানি, না বান্ধে মাথারও কেশ, তুই শ্যামের বিহনে রাধার পাগলিনীর বেশ। সারা মালাপাড়া 2 ভাগে ভাগ হইয়া 2 বাড়িতে ভাঙিয়া পড়িয়াছে। বেশিরভাগ গিয়াছে কালোবরণের বাড়িতে। তাদের চোখে মুখে নতুন প্রতি অভিনন্দনের ভাব। মোহনের বাড়িতে যারা আসরে মিলিয়া বসিয়া গিয়াছে, তাদের চোখে মুখে সংস্কৃতি রক্ষার হার দৃঢ়তা। রাধার বিচ্ছেদ বেদনা সুরে সুরে লহরে লহরে উচ্চারিত ও বিচলিত হইতেছে। সকলের প্রাণের মধ্যে একটা বেদনার হাহাকার গুমরিয়া উঠিতেছে। দলের বড় গায়ক উদয়চাঁদ রসমাধুরী ঢাট করিতে করিতে বলিল, এখানে তো এক গানটা চলিতে পারে। জীবন জুড়ায় যে কার কাছে দয়াল কৃষ্ণ বিনে বন্ধু ভাবে কে আছে। কারো কারো মনোপ্রুত না হইয়া বলিল, তবে এটা তুলতে পারো কি গো ও কালো শশী, তোমার বাসি কেনে রাধা বলে কৃষ্ণ বলে না, দুঃখিনী রাধারে হরি সপলা কাঠ ঠাই, ব্রজগোপিনী ঘরে ঘরে ঠাই মিলে না দাঁড়াবার। তার চেয়ে উত্তম গান মোহনের স্মরণীয় ছিল। বলিল, তার আগে এই গানটা হোক। এহি বৃন্দাবনে ব্রজ গোপীগণে ঝুড়িয়াছে 2 নয়নে, পশুপক্ষী সবে কান্দিছে নীরবে হাই হাই কৃষ্ণ বলে। আজ কৃষ্ণের মথুরায় গমন, শূন্য বৃন্দাবন একসারে কন্দন করিতেছে পশু পাখি গাভী বৎস দ্বাদশ শবন যমুনা পুলিন 34 ক্রোশ বজ্রাঙ্গ একযোগে রোদন করিতেছে। ব্রজগোপিনী চোখের জলে পথ পিছল, সে পিছল পথে রথেরও চাকা কতবার বসিয়া গিয়াছে, ব্রজগোপী কতবার গাইয়াছে প্রাণ মোরে নিও সঙ্গেতে, ব্রজনাথ রাখো রথ কালিন্দীর তটেতে। কিন্তু তবু তার যাত্রা থামে না। ব্রজগোপীর বুকজোড়া কামনা হৃদয় ছোড়া ভালোবাসাকে দলিত মথিত করিয়া তার বুকখানা দুমড়াইয়া গুড়াইয়া দিয়া তার রথ চলিয়া গিয়াছে। ব্রজগোপী সব দিক দিয়া আজ কাঙাল, তবু আশা ছাড়ে না। তবু বলে, মলেনি গো পাবো ও এ প্রাণ জুড়বো যার যার যাই চিত্র জ্বলে। একটা বেদনা বিধুরা ভারাক্রান্ত পরিবেশের মধ্যে গানটা সমাপ্ত হইল। এবারে যখন বিবেকের গলা শোনা গেল লাগলো বিষম যুদ্ধ। এবার দেবতা দানবে লাগলো বিষম যুদ্ধ। এবার বিশ্রাম নিতে নিতে উদয়চাঁদ বলিল, লাগছে যখন যুদ্ধ ভালো করে লাগুক। ভাটাইলা গান একটা স্মরণ করো মোহন, রাত বাড়িয়া চলিয়াছে। কালোবরণের বাড়ি হইতে হাসির কররোল ভাসিয়া আসিয়াছে, বোধ হয় কোনো হাসির পাঠ অভিনয় হইতেছে। মালদের ছেলে মেয়ে বৌজি গিন্নি বান্নি পর্যন্ত সেখানে গিয়া ভিড় বাড়াইয়াছে। মোহনের বাড়ির জনতা পাতলা হইয়া আসিতেছে, কিন্তু যারা গাইতেছে জনতা বাড়িল কি কমিল সেই দিকে তাহাদের লক্ষ্য নাই। এখন রাত গভীর হইয়াছে, এখন ভাটিয়ালি গাইবার সময়। এখন এমন সময় যখন জীবনের ফাঁকে ফাঁকে জীবনাতীত আসিয়া উকি দিয়া যায়। এখন কান পাতিয়া রাত্রির হৃদস্পন্দন শুনিতে শুনিতে অনেক গভীরভাবে অজানা স্পর্শ অনুভব করা যায়। অনেক অব্যক্ত রহস্যের বিশ্বতীত সত্তায় এই সময় আপনা থেকে মানুষের মনে নিভৃত কথা কহিয়া যায়। সে কথা ভাটিয়ালি সুরে যে ইঙ্গিত দিয়া যায়, অন্য সময়ে তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না। মোহনের দল এখন যে গান তুলিল, তিতাসের ওপর তীরে গিয়া তাহা প্রতিধ্বনিত জাগাইয়া দিল। কানাইয়ের বেলা হইল
রে পর প্রাণটি কাপে রাধার থর থর রে, মথুরা বিকি যায় রে বইয়া যে সুন্দর কানাই রে। কানাই রে পার হইতে কংস যে নদী, নষ্ট হইল রাধার ভাণ্ডে দধি যে কানাই নষ্ট করলি দধির ভণ্ড ছড়াইয়া যে সুন্দর কানাই রে। এই রাধা বৃন্দাবনের প্রেমাভিসারিকা রাধা নহে, এ রাধা জন্ম মৃত্যু দুই তীরের পারাপারশীল মানবাত্মা। কংস নদী অর্থাৎ যমুনা নদী এখানে জন্ম মৃত্যুর সীমারেখা। আত্মা আর খেলাঘর ছাড়িয়া উজান ঠেলিয়া চলিয়াছে নিশিম অন্ধকারে, তার এপার ওপার আবৃত কানাই বেশি ভূমায় তাহাকে পার করিয়া চালাইয়া নিবার মালিক। আত্মনিষ্কলসেই হইলে কি হইবে, তার পার্থিব দধি ভাণ্ডারের প্রতি মায়া জাগে, কিন্তু নারায়ণ তাকে ঐতিহ্য সবকিছু কলঙ্ক স্পর্শ থেকে নির্মুক্ত করিয়া পরিশুদ্ধ করিতে লইতে চান নিজের মধ্যে গ্রহণ করিবার পূর্বে। এই জন্য তিনি দধির ভাণ্ড স্পর্শ করিয়া সবদধি নষ্ট করিয়া দিয়াছেন। সকল মালব এর সব অর্থ না বুঝিল গানের সুরে সদূর কি কথা যেন ভাসিয়া আসিয়া তাদের জীবনের এক জীবনাতীতের বাণী শুনাইয়া গেল। গানে তারা উন্মাদ হইয়া উঠিয়াছে। কালো কালো কোকিল কালো কালো ব্রজের হরি, খঞ্জন পক্ষীর বুকে কালো চিত্ত ধরিতে না পারি। শুতিলে না আসে নিদ্রা, বসিলে ঝুড়ে আখি, সিথানো বারিশ বাই থন বালিশ বুকে তুইল্লা রাখি। পরম প্রার্থীর সঙ্গে মিলনে চরম ঘন ঘনাইয়া আসিতেছে, রজনী ক্রমবর্ধমান গভীরতা এই কথায় জানাইয়া দিতেছে। চতুর্দিকে আদি অন্তহীন কালো বরণ, তারই স্নিগ্ধ অপরূপ রূপমাধুর্যের চিত্র পিপাসিত। এই পিপাসা অনন্তে রূপ সুধা পানে উন্মুখ। মুহূর্তগুলি আর কাটিতে চাহিতেছে না, ক্রমে অস্থিরতা বাড়িতেছে। এমন সময় আসিয়াছে যখন শুইলে না আসে নিদ্রা, বসিলে ঝুড়ে আখি। রাত বোধ হয় আর বেশি নাই, এখনই হরিবংশ গানের সময়। এর নাম কি কারণে হরিবংশ গান হইল মালরা তাহা জানে না। বা পিতামহের কাছে হইতে শিখিয়াছে এই গান, তারা শিখিয়া রাখিয়াছে যে এর নাম হরিবংশ গান। এর কথা বিচ্ছেদ বিধুর মানব আত্মার সুগভীর আকুতি। এর সুর অত্যন্ত দরাজ, পুরো করিয়া টান দিলে দিক দিগন্তে তাহা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। এ গান এখন আর বেশি লোকে গাইতে পারে না। পুরোপুরি সুর খুলিয়া গাইতে পারে একমাত্র উদয় চাঁদ। মাটির উপরে বৃক্ষের বসতি, তার উপরে ডাল, তার উপরে বগুলার বাসা, আমি জীবন ছাড়া থাকিব কতকাল। নদীর ওই পারে কানাইয়া বসতি, রাধিকা কেমনে জানে কথার ওজস্বিবতায় না হোক সুরের উদ্দাততার জীবন রাধিকা কাণ্ডারি। কানাইয়ে সহজে খুঁজিয়া বাহির করিয়া এবং মরণ নদী পার হইল। এদিকে রাত্রি শেষ হইয়া আসিয়াছে, এদিকে কালো বরণের বাড়ি হইতে তখনও গান ভাসিয়া আসিতেছে। সারা রাত্রি মালাগাথি, মুখে চুম্বক, হায় রে চিনির পানা মুখখানা তার, আহা মরে যায় রে। কিন্তু এ গান অপেক্ষা ভাটের এলাকার আকর্ষণ অধিক হওয়ায় দলে দলে লোক কালো বরণের বাড়ি হইতে মোহনের বাড়িতে চলিয়া আসিল। অতঃপর পাইয়া উদয়চাঁদ তার সবচেয়ে প্রিয় গানটা এবার তুলিল। সকলে জানে এই গানটি যতবার গাইয়াছে প্রত্যেকবারই উঠিয়া সঙ্গে সঙ্গে নাচিয়াছে। এই গানে তার সঙ্গে আরও দুই একজন উঠিয়া হাত নাড়াইয়া নাচিয়া থাকে। ওবারই তারা আনোর গান কেবল শুনিয়াছে, গাহিবার যারা তারা একাই গাহিতেছে। কিন্তু এই বাড়ির গান মালদের সকলেরই প্রাণের গান। যত দূরে থাক এই সুর একবার কানে গেলে আর যায় কোথা, এমনি সেটি প্রাণের ভিতর অনুরণিত হইয়া ওঠে। কাছে থাকিয়া সকলের সঙ্গে গলা মিলাইয়া গায়, দূরে থাকিলে আপন মনে গুনগুন করিয়া গায়। আজও তারা উদয়চাঁদের সহিত স্বতঃস্ফূর্ত আনন্দ মিশাইয়া গাহিল। না ওরে বন্ধ বন্ধু কি আরে বন্ধ রে, তুই শ্যামে রাধারে করিলি কলঙ্কিনী, মথুরার হাটে ফুরাইলে বিকিনি। না ওরে বন্ধু তেল নাই সলিতা নাই, কিসের জলে বাতি, কেবা বানাইল ঘর কেবা ঘরের পতি। না ওরে বন্ধু উঠান মাটি ঠন ঠন পীড়া নিল সতে, গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে। এমন সময় কাক ডাকিয়া উঠিল, চারিদিক ফর্সা হইয়া আসিল এবং আসরের বাতি নিভাইয়া দেওয়া হইল। কালো বরণের বাড়ি একেবারে নীরব ও নির্জন হইয়া গিয়াছে। মোহনের উঠানে লোকের আর ঠাঁই করিতেছে না। বিজয়ের গর্বে উল্লসিত মোহন বলিয়া উঠিল, ঠাকুর সকল দুইখানা নামখান গাওয়া যায়, আমি গিয়া খোল করতাল আনি। নাম গান আরও কঠিন, তাই বহুদিন ধরিয়া গানও হয় না। আজ অনেক দিন পরে এই উঠানে সব মালো সমাবেত হইয়াছে, এমন সময় কোনো দিন হইবে না। তাই আজ একেবারে প্রাণ ভরিয়া নাম গান গাহিতে হইবে। এই গানের সুর খুব চড়া, গাহিতে খুব শক্তির দরকার। গায়কেরা চার ভাগে ভাগ হইয়া খণ্ডে খণ্ডে উহাকে গাহিতে নামায়। একটি গান নামাইয়া ঝাড়া এক প্রহর সময় লাগে। মোহন বলিল, ঠাকুর সকল সহচরী গাইবা না বস্ত্রহরণ গাইবা? সহচরী গাহিবে ঠিক হইল, সহচরীর উপায় বলো কি করি। এ বলিয়া রাধা
তার আক্ষেপ শুরু করিল। আমার অতি সাধের সাধনার ধন হারাইলাম, আগে জানিলে কি সই করিতাম প্রেম, তারে দিতাম কুলমান। যা হোক, অনেক চেষ্টা চরিত্র করিয়া তাকে তো প্রায় ভুলে গিয়াছিলাম, কিন্তু তোরা একই করিলি, চিত্রপটে তার রূপ দেখাইয়া আমায় আবার কেন তারে মনে করাইয়া দিলি। তোরা আমায় ধর, আমার জীবন যাইবার সময় উপস্থিত, তোরা আমায় ধর। গান শেষ হইল যখন রোদ চড়িল, তখন মালদের মনো বুঝি এই কাঁচা রোদের মতোই স্বচ্ছ হইয়া গিয়াছে। অনেকদিন পরে আজ তারা প্রাণ খুলিয়া মিশিল এবং গান গাইতে মনের গ্লানি দূর করিল। কিন্তু দুই দিন পরে যখন কালোবরণের বাড়িতে বাক্স বাক্স সাজ আসিল এবং রাত্রিরে যখন সাজ পোশাক বাড়িতে পারিয়া সত্যিকারের যাত্রা আরম্ভ হইল, মাল্যরা তখন সভা ভুলিয়া যাত্রার আসর ভরিয়া তুলিল। বালক বৃদ্ধ নারী পুরুষ কেউ বাদ রহিল না, সকলেই গেল, মাত্র দুইটি নরনারী গেল না, তারা শুক্লার বউ আর মোহন। অপমানে শুক্লার বউ বিছানায় পড়িয়া রহিল, আর বড় দুঃখে মোহনের দুই চোখ ফাটিয়া জল আসিতে লাগিল ভাসমান। এই পরাজয়ের পর মালরা একেবারে আত্মসত্তা হারাইয়া বসিল। তাদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাইতে লাগিল। তাদের নিজস্ব একটা সামাজিক নীতির বন্ধন ছিল, সেইটি ক্রমে ক্রমে শ্লথ হইয়া আগলা হইয়া গেল। একসঙ্গে কোনো কাজ করিতে তারা আর তেমন জোর পাইত না। সামান্য বিষয় নিয়ে তারা পরস্পর ঝগড়া করিত, এমনকি ঘাটে নৌকা ভিড়াইবার সময় কে আগে ভিড়াইবে এই লইয়া মারামারি পর্যন্ত হইত। জল ফেলিবার সময় কার আগে কে ফেলিবে এ নিয়ে তীব্র প্রতিযোগিতা হইত। তারই পরিণতিতে তাদের প্রধান দুইটি দলের মধ্যে মাথা ফাটাফাটিও হইত। অথচ এর আগে এইসব কোনো কালেই হইত না। তাদের ছেলেরা হুক্কা ছাড়িয়া সিগারেট ধরিল, তারা আগের মতো গুরুজনদের মানিত না। বাপখোড়াদের প্রতি তাদের ভক্তি যেমন হ্রাস পাইল, তেমনই সহানুভূতিও কমিয়া গেল। রোজগারের প্রতি তাদের মন আরও আগের মতো রহিল না। তিতাদের মাছ ফুরাইয়া গেলে মালরা আগে তোড়জোড় করিয়া প্রবাসে যাইত, এখন আর যায় না। তাদের পাড়াতে যখন যাত্রাওয়ালাদেরই আধিপত্য, তারা যখন যার বাড়িতে খুশি গিয়া বসিত, আলাপ জমাইত, সে আলাপের শেষে মেয়েরাও যোগ দিত। ইহা মালদের কখনো কখনো অস্বস্তিকর লাগিত, কিন্তু ইহার প্রতিবাদ করার জোর পাইত না। মেয়েদের কাছে এইসব রাজা রাজপুত্র সেনাপতি বিবেক এক একটা অসাধারণ পুরুষ। মালরা বড় ভাইয়ের বউদের ডাকে শুধু বউ বলিয়া, আর এরা ডাকে বৌদি বলিয়া। মেয়েরা আরও খুশি হয়। ইহাদের মালপাড়ায় বৌজিদের সম্বন্ধে নিজেদের পাড়ার যুবকদের কাছে নানা রসালো গল্প বলিত। ওইসব যুবকরাও কৌতূহলীর বসে তাদের সঙ্গে আসে মালদের বাড়িতে বসিত, কথা বলিত ভালো কথায়। কিন্তু মেয়েরা যখন ঘাটে যাইত, তারা তখন সুযোগ দেখিয়া শীষ দিত কিংবা আচমকা কোনো বিচ্ছেদের কারণে টান দিত। এইভাবে মালরা অন্তঃপুরে সুচিতা পর্যন্ত হারাইতে বসিল। মালরা এসব দেখিতে এবং ইহার ফলাফল বুঝিতে পারিত, কিন্তু প্রতিবাদ করার জোর পাইত না। চুপ করিয়া থাকিত এবং সময়ে সময়ে নিজেরাও এক গণ্ডলিকার প্রবাহের গা ভাসাইয়া দিত। মাঝে মাঝে এ নিয়েও ঝগড়া হইত। এ বাড়ির লোক ও বাড়ির লোককে খোঁটা দিত, ও বাড়ির লোক রাগিয়া বলিত, ভ্যান ভ্যান করিস না তো, আগে নিজের ঘর সামলা, তারপর পরের তরকারিতে লবণ দিতে আসিস। সত্যি কথাই, তার নিজের ঘরের লোকে সামলাতে গেলে সেখানেও রাগারাগি হইত। শেষে মেয়েদের বিলাসিতাও খুব বাড়িয়া গেল। সুযোগ পাইয়া স্যাকরা নানারকম গহনা নমুনা লইয়া মনোহারি দোকানে লোকে তেল গামছা সাবান লইয়া ঘন ঘন আসা যাওয়া করিতে লাগিল। রোজগারের সময় যা রোজগার করিতে এইভাবে অপব্যবহার হইয়া যাইত। দুর্দিনের জন্য এক পয়সা সঞ্চয় থাকিত না। তখন তারা উপবাসের দিন কাটাইত। ছেলেমেয়েরা খাইতে না পাইয়া কাঁদিত। মেয়েরা অনেক কাণ্ড করিয়া বলিয়া ভয় দেখাত। খাইতে দিতে পারতেছে না বলে লজ্জা পাইয়া পুরুষরা চুপ করিয়া থাকিত এবং নিরুপায়ের মতো কেবল এদিকে চাহিয়া থাকিয়া জোরে জোরে হুক্কা টানিত। ক্রমে মনুষ্যত্বের পর্যায় হইতে তারা অনেক নিচে নামিয়া গেল। এত নিচে নামিয়া গেল যে শত্রু নাকে ডগাই বসিয়া শত্রুতা করিয়া গেলেও মুখ তুলিয়া চাহিতে পারে না। রোষকসারিত চক্ষু ভূমির ওপর নিবদ্ধ রাখিয়া একদল থুতু মাটিতে ফেলিয়া বলিল, দূর হ কাউয়া। দিনে দিনে তারা আরও নিচে তলাইয়া গেল। শেষে এমন হইল যে লোন কোম্পানির বাবুরা বন্দুকধারী পেয়াদা লইয়া আসিয়া টাকা আদায়ের জন্য মালদের ওপর যখন অকথ্য অত্যাচার চালাইয়া যথাসর্বস্ব লইয়া গেল, তখন তারা কিছুই বলতে পারিল না। গ্রামে কয়েকজন উৎসাহী ধনী ব্যক্তি মালদের জন্য এখানে শহর হইতে ঋণদান কোম্পানির একটা শাখা আনিয়াছিল। সুদ খুব কম দেওয়া মালদের সকলেই হুজুকে মাতিয়া টাকা ধার করিয়াছে, সেই অনেক দিনের কথা। সেই থেকে প্রতি বৎসর চক্রবৃদ্ধি হারে কেবল সুদই যোগাইয়া আসিয়াছে, আসল আদায় হওয়া দরকার। তাই তারা পেয়াদার সঙ্গে জোরজবস্তি বাবু পাঠিয়াছে। তার নাম বিধুভূষণ পাল। গ্রামের পালেদের সঙ্গে তার আত্মীয়তা ছিল। তাদের নিকট মালদের প্রকৃত অবস্থা জানিয়া লইয়া পাড়াতে আসিয়া রুদ্রমূর্তি ধরিল। বুড়ো বুড়ি মালদের দাড়ি ধরিয়া টানিয়া জলে নামাইল। চোখ ঘুরাইয়া বলিল, কত টাকা আছে?
শীতকাল, তিতাসের জলে দ্বারা ঠকঠক করে কাঁপিতে কাঁপিতে তাদের মুখ দিয়া মিথ্যা কথা বাহির হইতো না। সর্বত্র মিথ্যা কথা বলিতে পারিলে তিতাসের জলে নামিয়ে মিথ্যা কথা বলা তাদের পক্ষে সম্ভব ছিল না। কেউ বলিত 2 টাকা আছে, কেউ বলিত 1 টাকা 1 আনা আছে, কেউ বলিত কিছুই নাই। সব ছাকিয়া তুলিয়া তেমন কিছুই আদায় হইল না দেখিয়া শেষে তারা ঘরে থালা ঘটি বাটি সুতারা হাড়ি জালের পুটুলি বাহির করিয়া নিয়া ঘোড়ার গাড়িতে তুলিয়া চলিয়া যাইত। এরপর পড়িয়া যাইত কান্নাকাটির ধুম। এমন যে গ্রামের সবচেয়ে বড় বুড়ো রামকেশব তার ছেলে পাগল হইয়া মরিয়াছে, যাকে জীর্ণদেহে টানিয়া টানিয়া প্রতিদিন নদীতে মাছ ধরাইয়া যাইতে হয়, তাকেও তারা রেহাই দিল না। তার দাড়ি ছিল লম্বা, ধরিবার বেশ সুবিধা হইয়া বিধুপাল তাকে জলে নামাইয়া পাক খাওয়াইয়া সব চাইতে বেশি, কিন্তু সে কাঁদে নাই। নিজের কাঁদিয়া ও চোখ মুছিয়া মালোরা যখন তাকে সান্ত্বনা দিতে আসছিল, সে বলিল, ওপরওয়ালা ফেলিয়াছে চন্দ্রসনে কি আর তলায় কাঁদিয়া কি করিব। পালেরা বাজারে দোকানি মালদের অনেক জিনিসপত্র বাকি দিয়া রাখিয়াছে, তাদেরও আদায় হওয়া দরকার। তাই এই রৌদ্রোন্মাদ মালদের প্রবোধ দিতে আসিয়া তারা বলিল, বিধুপাল কড়া মেজাজের লোক, কিন্তু লোক ভালো, সব নিয়ে আছে, কিন্তু তোমাদের নৌকাগুলি হাত দেয় নাই। কিন্তু এ দুঃসময়ে বেশি দিন থাকে নাই। আবার তিতাসে নদীতে মাছ পড়ে, আবার তাদের হাতে পয়সা আসে, হারানো থালাবাটি নতুন হইয়া ফিরিয়া আসে, ঘরে ঘরে সুতা কাটার ধুম পড়ে, নতুন নতুন জাল তৈরি হয়, সে জালে নানা জাতের মাছ পড়ে, মালদের মুখে আবার হাসি ফোটে। কিন্তু বছর ঘুরিয়ায় সে হাসি একদিন মিলাইয়া গেল। এই পাড়ায় রাধাচরণ মালো কি একটা স্বপ্ন দেখিয়াছে। মালোরা তাহার অগ্রভ ভরে শুনিতে কেউ কেউ বলিতেছে, আরে দূর বোকা, তাই কি হইতে পারে? আবার কেউ কেউ শুকনো মুখে বলে, হইতেও তো পারে না। কিন্তু যদি হয়, রাত্রে দেখে রাতে ফুরাইয়া যায়। স্বপ্ন আবার কোনোদিন সত্যি হয় নাকি? হয়। যশোদা রানী স্বপ্ন দেখিয়াছিল গোপাল মথুরায় মোকামে চলিয়া যাইবে, গেল না। শুক্লা শাশুড়ি স্বপ্ন দেখিয়াছিল জলের ক্ষেপে গিয়া শুক্লা আর নাও চাপা পড়িয়া মরবে, মরিল না। আরে সে তো স্বপ্নের কথা বলিয়াছে, শুক্লা মারা যাওয়ার পর, আগে তো বলিতে পারে নাই। তবেই বোঝো, তুইও এইসব কথা প্রকাশ করিবি এখন না, স্বপ্ন ফলিয়া যাওয়ার পর। এখন চুপ করিয়া থাক। কিন্তু স্বপ্নদ্রষ্টা চুপ করিল না। তার স্বপ্ন যে কেবল নিশা স্বপ্ন মাত্র নয়, সে স্বপ্ন অনুমানিক অনেক কিছুই যে দিনের বেলাতে সচক্ষে লক্ষ্য করিয়াছে, এইসব কথা খুঁজিয়া বলিল। এতদিন আমি কিছু করি না, তোরা বিশ্বাস করবি না। এর লাগি যাত্রাবাড়ির টেক ছাড়াইয়া কুরুল্লা খালের মুখ হইতে বেউসাতে গুজানের একটা পুর আছে না, বাপদাদার আমল হইতে দেখি সিধা চলে নাকি। সেই দিন জাল ধইরা দেখি জালখানা উল্টাইয়া নিল, স্রোত ঘুরাইয়া গেছে। এমনই আচানক কাণ্ড। তোমরা তো এখন রাতের জাল বাও না, খোঁজের খবর রাখো না। সারা রাত জাল লাগাইয়া উজান ভাটি ঘুরি, গাঙের অন্ধি সন্ধি ভালো কইরা জানি। কয়দিন ধরে দেখতাছি গাঙের হিসাব কেমন একটা লড়চড় হইয়া গেছে। স্রোত যেখানে আর হইয়া গেছে যেখানে সেখানে হয়ে গেছে। আর সেদিন হইতে মনে বিষম ভাবনা, কি জানি কি একটা হইব। মনে শান্তি নাই, আছে খালি ভাবনা। কাল রাইতে মরা পোড়াকে টেকে জাল পাতলাম, মাছ উঠলো না। গেলাম 5 বিটার টেকে, মাছ নাই। গেলাম গরিবুল্লার গাছের ধারে, কিন্তু জালে মাছ এক করতে পারলাম না। যেখানেই যাই দেখি এই স্রোত মন্দা, মাছেরা দুলে দুলে লাফায় জালে পড়ে না। শেষে গেলাম কুড়েল্লা খালের মুখে, দেখলাম স্রোত খালি লাটমের মতো ঘোরে। জাল নামাইয়া পাটাতনের ওপর কাত হইলাম। চোখে ঘুম নাই, কেবল একটা চিন্তা, তিতাসের কি যেন একটা হইয়াছে। কোনো এক সময় চোখের পাতায় জোড়া লাগলো, টের পাইলাম না। এমন সময় দেখলাম স্বপনে তিতাস শুকাইয়া গেছে। এ স্বপ্নে কি মিছা হইতে পারে? দেখলাম যে গাঙে 20 হাতি বাঁশ ডুবাইয়া তলা ছোঁয়া যায় না, সেই গাঙের মাঝখান দিয়া ছোট একটা মানুষ হাইটটা চলছে। যে জায়গা দিয়া সে গেছে, একটু পরে দেখলাম সেই সকল জায়গা আর জল নাও শুকনা, ঠনঠন করতেছে। বুকটা ছ্যাত করে উঠলো, হাত পাও কাঁপতে লাগলো। নাওয়ে আমি একলা, এমন ডর করতে লাগলো যে একবার চিৎকার দিয়া উঠলাম। শেষে 3 বার রাম নাম লইয়া ডর কমলো। এমন স্বপ্ন দেখলে কি আর ঘুম হয়? ঘুমাইলাম না। শ্রোতারা সমবেদনা জানাইল, আহা বড় দুঃস্বপ্ন দেখিয়াছ রাধাচরণ, মাথায় তেল দিয়া স্নান করো গিয়া। তার স্বপ্নকে স্বপ্ন বলিয়া সকলে উড়াইয়া দিল, কেউ বিশ্বাস করিল না। কিন্তু একটা কালো ছায়ার মতো কৌতূহল মিশ্রিত আশঙ্কা তাহাদিগকে পাইয়া বসিল। কুড়েল্লা খালের মুখ হইতে উজানের দিকে যখনই জাল ফেলিতে যায়, ভয়ে ভয়ে বাঁশ দুদিকে খাড়া করিয়া একটু বেশি করিয়া ডোবায়। আর দূর দূর বুকে মুহূর্তে গনে মাটিতে ঠেকিল কিনা, আর কোথায় স্রোতের কি নড়চড় হইল, পই পই করিয়া খুঁজতে খুঁজতে সত্যি দেখিল হিসাব মেলে না। কোথায় যেন গোলমাল হইয়া গিয়াছে। তারা বহু পুরুষ ধরিয়া এই নদীর সঙ্গে পরিচিত, তাদের দিনে রাতের সাথী বলিতে এই নদী, এর মনের অলিতে গলিতে তাদের অবাধ পথ চলা।
এর নারী নক্ষত্র তাদের নখদর্পণে, কাজের স্রোতের একটুখানি আর টিপাইয়াই বুঝিতে পারে কোথায় এর ব্যাধি ঢুকিয়ে আছে, বুঝিতে পারে এর বুকের কাছে কোথায় খুব বড় একটা চর ভাসিতেছে। তাদের হিসাব ভুল হয় না। ভাসমান চরটা একদিন মোহনের জালে ফুটনিতে ধরা পড়িয়া গেল। সেটা ছিল ভাটার শেষ দিন। বড় নদী তার বহু জল টানিয়া নিয়াছে। এমন সব ভাটাতেই নেয়, আবার জোয়াতে ফিরিয়া দেয়। যত ইচ্ছা দিয়াও যা থাকে তিতাস তাকে নিয়া থম করে। জলগোবর তার কোনো কালে ম্লান হয় না। মোহনের বুক ধড়াস করিতে লাগিল। সে ছেলেবেলার গল্প শুনিয়াছে, কোনো এক সাধু খড়ম পায়ে দিয়া এই তিতাসের বুকের ওপর দিয়া হাঁটিয়া যাওয়ার পর পার হইয়াছিল। সেটা শুধু মন্ত্র বলে সম্ভব হইয়াছিল। পাঠকের নিকট শুনিয়াছিল বিশাল যমুনা নদী, অঘাত্তা জলরাশি, আর ঝড়ে বৃষ্টিতে দুর্যোগের রাত। বাসুদেব কৃষ্ণ লইয়া জলে নামিয়া এবং খাপুর খুপুর করিয়া হাঁটিয়া পার হইয়া গেল। সেটা শুধু তারা দেবতা বলিয়া সম্ভব হইয়াছিল। আর এখানে দিনে দুপুরে চর্মচোখের সামনে জালটা ফেলিতেছে, আর মাছ মাঝগাঙে খুচ করিয়া তলায় মাটিতে ঠেকিল। নৌকাটা কাঁপিয়া উঠিল, আর কাঁপিয়া উঠিল মোহন নিজে। মোহন বাড়িতে আসিয়া স্তব্ধ হইয়া রহিল। পাড়ার লোকেরা ডাকাডাকি করিলে সহসা রাগিয়া ফাটিয়া পড়িল। মালগোষ্ঠী যাত্রা করুক, কবি করুক, নাচুক, মারামারি কামড়াকামড়ি যা মন চায় করুক, আর ভাবনা নাই, গাম শুকাইছে। কি কইলি? আরে মোহন কি কইলি? আরে ও মোহন কি কইলি? কইলাম গাঙে এই নাইমা দেখো গিয়া। এখান হইতে 8 মাইল দূরে যাত্রাবাড়ির টেক। নৌকা লইয়া তারা সেখানে গিয়া বাস ফেলিল। এই টেক হইতে শুরু করিয়ায় আর এই অভাসিত চর উজানের কোথায় যে শেষ হইয়াছে তার কিনারা করিতে পারে না। যারা স্নান করিতে নামিয়াছে তাদেরও একজন বারপানির নেশায় পা টিপিয়া একেবারে মাছ নদীতে আসিয়া দেখা গেল মাছ নদীতে তার মোটে গলা জল। এমন আশ্চর্য ঘটনা তার জীবনে এই প্রথম দেখিয়াছে। বড় বড় নদীতে এক তীর ভাঙে অপর তীর চর পড়ে, ইহাই ধর্ম। কিন্তু তিতাসের ধর্ম তা নয়। এ নদীর কোনো তীরই ভাঙে না। কাজেই তার বুকে যখন চর পড়িল, সে চর দিনে দিনে জাগিতে থাকে, আয়তনে বাড়িয়া, চৌড়া বুক চিতাইয়া। বর্ষাকালে জল বাড়িয়া তিতাস কানায় কানায় পূর্ণ হইল। বর্ষা অন্তে সে জল সরিয়া যাওয়াতে সেই চর ভাসিয়া বুক চিতাইয়া দিল। কোথায় গেল এত জল? কোথায় গেল তার মাছ? তিতাসের কেবল 2 তীরের কাছে 2টি খালের মতো সরু জলরেখা বহিত রইল। তিতাসের যে এককালে একটা জলভরা নদী ছিল তারই সাক্ষী হিসাবে। 2 তীরে উচ্চতা ডিঙাইয়া একদিন দূর দূরান্তের কৃষকেরা লাঠি লোঠা লইয়া চরের মাটিতে ঝাঁপাইয়া পড়িল। পরস্পর লাঠালাঠি করিয়া চারিদিকে তারা দখল করিয়া লইল। জেলেরা তীর হইতে কেবল তামাশা দেখিল। এই জায়গা যতদিন জলে ছিল ততদিন ছিল ডোবানো, ততদিন ছিল মালদের। সেই জল ছড়িয়া ভাসিয়া উঠিয়াছে, তখনই হইয়া গেছে চাষাদের। এখানে তারা বীজ বুনিবে, ফসল কাটিবে, ঘরে তুলিবে। এদের এ দখল চিরকাল বর্তাইয়া রহিবে। কোনোদিন কেউ এ দখল হরণ করিয়া লইবে না। তাদের এই দখল যে বাস্তবের ওপর, তা যে মাটির গভীরে অনুপ্রবিষ্ট। আর মালদের দখল ছিল জলে, তরলতার নিরবলব্য নিরবয়বের মধ্যে। কোনোদিন সেটা বাস্তবের গভীর স্পর্শ খুঁজিয়া পাইল না শক্ত কোনো অবলম্বন, কঠিন কোনো পা রাখিবার স্থান। তাই তারা ভাসমান। পৃথিবীর বুক মিশাইয়া যতই তারা জেলেরা গাছপালা বাড়িঘরের সঙ্গে মিতালি করুক, তারা বাষ্পের মতো ভাসমান। যত তারা পৃথিবীর বুক আঁকড়াইয়া ধরিয়া থাকুক, ধরার মাটি তাহাদিগকে সর্বদা 2 হাত ঠেলিয়া দিতেছে। তাই তারা বলিতেছে, ঠাঁই নাই, তোমাদের ঠাঁই নাই। যতদিন নদীতে থাকে জল, ততদিন তারা জলের ওপর ভাসে। জল শুকাইলে তারা জলের সঙ্গে বাষ্প হইয়া উড়াইয়া যায়। এখনো জোয়ার আসে, চরটা তখন ডুবাইয়া যায়। সারা তিতাস এখনো জলময়। নদীর দিকে দৃষ্টি প্রসারিত করিয়া মালরা ভাবিতে চেষ্টা করে, এই তো জলে ভরা নদী, ইহাই সত্য। একটু আগে যাহা দেখেছিল ওটা দুঃস্বপ্ন। কিন্তু ভাটা আসলে সত্যটা নগ্ন হইয়া ওঠে। মালদের একে একটা বুকজোড়া দীর্ঘ নিঃশ্বাস বাহির হয়। তিতাসে যেন একটা শত্রু নির্মম নিষ্ঠুর হইয়া উঠিয়াছে। সেই শত্রু আজ সম্পূর্ণ অনাত্মীয় হইয়া গিয়াছে। একদিন সোহাগে আহ্লাদে বুকে করিয়া রাখিয়াছে, আজ যেন ঠেলিয়া কোনো গহীন জলে ফেলিয়া দিতেছে। যেন মালদের সঙ্গে তার সম্পর্ক চুকাইয়া আর নিষ্করুণ কণ্ঠে বলিয়া দিতেছে, আমার কাছে আর আসিও না, আমি আর তোমাদের কেউ না। বর্ষাকালে আবার যে কানায় কানায় পূর্ণ হইয়া ওঠে, সদূরবর্তী স্থান হইতে ভাসিয়া আসে তার ঢেউ। তখন আর স্রোতের ধরা কলকল করিয়া বইতে থাকে। আবার প্রাণোচ্ছল মাছেরা সেই স্রোতে তরি
বাহির পুলকের সঙ্গে উচড়াইয়া চলে। নতুন জলে মালরা প্রাণ ভরিয়া ঝাপাঝাপি করে, গা ডোবায়, গা ভাসায়, নদীর শীতল আলিঙ্গনে আপনাদের ছাড়াইয়া দিয়া বলে, তবে যে বড় শুকাইয়া গিয়েছিলি, বাড়িতে বাড়িতে চোখে জল আসিয়া পড়ে, বড় যে তোমাকে পরপর লাগিত, এখন তো তা লাগে না। এত যদি স্নেহ, এত যদি মমতা, তবে কেন সেদিন নির্মম হইয়া উঠিয়াছিলে? এ কি তোমার খেলা? ও খেলা, এ খেলা আর যার সঙ্গে খুশি খেলিও, কিন্তু যাদের সঙ্গে নয় তারা বড় অল্পতে অভিভূত হইয়া পড়ে। তোমার ক্ষণিকের খেয়ালকে সত্য বলিয়া মানিয়া নিয়া তারা নিজেরাই আত্মনীয় নির্যাতন ভোগ করে। তারা বড় দিন দয়াল, তুমি তাদের সঙ্গে খেলা খেলিও না, এই রূপ দেখিও না। তারা তোমার প্রসন্ন দৃষ্টি দেখায় অভিজ্ঞ। বিবিধ বিধির বিধান, বর্ষার স্থায়িত্বের একটা সীমারেখা আছে। তার দিন ফুরাইলে তিতাসের আবার সেই রকম হইয়া গেল। তার বুকের চটটা নগ্ন হইয়া জাগিয়া উঠিল। এবার চেষ্টা আয়তনে আরও বাড়িয়াছে। উজানের দূরদূরান্ত হইতে একেবারে মালোপাড়ার ঘাট পর্যন্ত সেটা প্রসারিত হইয়া পড়িয়াছে। এবারও কৃষকের লাঠি লইয়া দখল করিতে আসিবে। রামপ্রসাদ ঘুরিয়া ঘুরিয়া জেলেদের উত্তেজিত করিতে চেষ্টা করিল। ওরা কৃষক, ওদের জমি আছে, ওরা আরও দখল করিবে। এতদিন জল ছিল, আমাদের ছিল দখল, এখন কোন জল গিয়াছে তার মাটিতে, এখন তাদের আমাদেরই। ওরা অত দূর হইতে আসিয়া দখল করিয়া নিবে, আর এত নিকটে থাকিয়া আমরা জেলেরাই বা নিশ্চিন্তে থাকিব কেন? নিজেদের মধ্যে দীর্ঘকাল দলাদলির ফলে তারা একযোগে কাজ করার ক্ষমতা একেবারে হারাইয়া ফেলিয়াছিল। তাই মারামারির নাম শুনিয়া আটকাইয়া উঠিল, বলিল, গাং শুকাইয়া জল গিয়াছে, তার সঙ্গে আমরাও গিয়াছি। এখন মাটি নিয়া কামড়াকামড়ি করতে আমরা যাইব না। আমরা তোমার সাধে তুমি একলা যাও। রামপ্রসাদ একলাই গিয়াছিল। তার বাড়ি সোজা চরের মাটি দখল করিয়ার জন্য নিশ্চিন্তে মৃত্যু জানিয়েও ঝাঁপাইয়া পড়িল। জোয়ান ভাইদের পাশে রাখিয়া লড়াই করিতে করিতে বৃদ্ধ সেই মৃত্যুবরণ করিল। ও করমালি, বমদেয়ালি প্রভৃতি ভূমিহীন চাষিরাও আসিয়াছিল, কিন্তু মার খাইয়া ফিরিয়া গিয়াছে। কেহ এক খামোজা মাটিও পাইল না। তবে পাইল কে? দেখা গেল যারা অনেক জমির মালিক, তাদের জোর বেশি। তিতাসের বুকের নয়া মাটির জমিনের মালিকও হইল তারাই। তাতে জেলেদের কিছু যায় আসে না, কারণ যেদিন থেকে জল গিয়াছে সেদিন থেকে তারাও গিয়াছে। ওপরি কয়েকটা বছর ঘুরিয়া গেল। এবারও বর্ষার পর নবীনাগর গ্রামে জেলেদেরও টনক নাড়িল। ভাসমান চরটা ভাসিতে ভাসিতে তাদের গ্রাম পর্যন্ত ছাড়াইয়া গিয়াছে। অনন্তবালার বাপ বিস্ময় ভাবনায় পড়িয়াছে। একদিন বনমালীকে ডাকিয়া বলিল, একবার দেখো না তারুণী কি খোঁজ পাও? অনন্তবালার বয়স বাড়িয়াছে। তার বয়স অন্যান্য মালোর মেয়েদের। তখনই স্বামীর ঘর করে চলিয়া গিয়াছে। সে এখনো মাঘমণ্ডলের পূজা করে। অনন্ত নাকি তাকে বলিয়া গিয়াছে, লেখাপড়া শিখিয়া সে যেদিন ফিরিয়া আসিবে, সেদিন যাহা বলিবে অনন্ত তাহাই করিবে। আমি আর কি বলিব? মা খুড়িমা সে কথা অহর্নিশি বলে, আমিও সেই কথাই বলিব। বলিয়াছিল অনন্তবালা। সেটা ছিল অবোধ বয়সের ছেলে মানুষই। এখন বয়স বাড়িতে সে চিন্তাটা আরো প্রবল হইয়াছে। তার বয়সে অন্য মেয়েরা যখন একে একে বর আসিল, অনন্তবালা দেখিয়াছে, কিন্তু মনে করিয়া রাখিয়াছে তারও একদিন বর আসিবে। সে বর আর কেউ নয়, সে অনন্ত। দিনই তাকে একটু একটু করিয়া বড় দেখায়। শেষে মা খুড়িমাদের চোখে দৃষ্টিকটু হইয়া পড়িল। তার চাইতে ছোট মেয়েরা দেখিয়া মাঝে মাঝে ছড়া কাটে। অনন্তবেলা ঘরের পালা, তারে নিয়া বিষম জ্বালা। তার মা একদিন তার বাপকে তিরস্কার করিয়া বলিয়াছিল, মায়া রে যে বিয়া দাও না, সে কি কাঠের পালা যে ঘরে লাগাইয়া রাখবা? কথা শুনে বনমালী, তোমারে রেলের ভাড়া দেই, তুমি কুমিল্লা শহরে যাও, দেখো গিয়া তারিণী খোঁজ পাও যায়। বনমালী গিয়াছিল। 2 দিনে হোটেলে বাস করিয়া রাস্তায় ঝুরিয়াছে, কোনো হদিশ মেলে নাই। হদিশ মিলিয়াছে 7 বছর পরে। অনন্তবালা যখন 16 ছাড়াইয়া 17 পা দিয়াছে। মালোর ঘরে এত বড় আইবুড়ো মেয়ে দেখে নাই বলিয়া সকলে তার বাপ খুড়োকে ছিছি করত। বয়স যখন কম ছিল, ভালো বর আসিতে অনন্তের আশায় তারা প্রত্যাখ্যান করিয়াছে। এখন অনন্তর আশা গিয়াছে, বর আসে 3য় কিংবা 4র্থ পক্ষ, তার উপর মূর্খ দেখিতে কদাকার, তার একটার সঙ্গে ছুড়িয়া দিব, আর উপায় নাই বলিয়া তার বাপ একদিন নির্মম হইয়া উঠিল। সে দুঃখ অপমানে মরিতে চাহিল এবং বিস্তর কাঁদিয়া মা খুড়িমাদের তিরস্কার ও অনুরোধের মন স্থির করিল। এমন সময় খবর নিয়ে আসলো বড়মালী। গাড়ি যখন কুমিল্লা স্টেশনে লাগিল, তখন সন্ধ্যা হইতেছে। এদিক দিয়া চেকার উঠিতেছে দেখিয়া আমি ওদিক দিয়া নামিয়া গেলাম। কাঁধে পোনার ভার, দৌড়াতে পারি না। হাড়ি 2টা ভাঙিয়া গেলে তুলে মূলে বিনাশ। স্টেশনের পশ্চিমে ময়দান।
ও ডুবিতেছে। লুকাইতে গিয়ে দেখি অনন্ত আরো তিনজনের সঙ্গে ঘাসের ওপর বসিয়া তর্ক করিতেছে। পরনে ধুতি ফর্সা, জামা ফর্সা, পায়ের জুতা পর্যন্ত পালিশ করা। আরও আমার এ বেশ লইয়া তার সামনে দাঁড়াইতে ভয়ানক লজ্জা করিতে লাগিল। তবু সামনে গিয়ে দাঁড়াইলাম, চিনিল না। শেষে পোনার হাড়ির দিকে মুখ রাখিয়া নিজে নিজে বলিলাম, আমাদের অনন্ত না জানি কোথায় আছে। সে কি জানে না তিতাসের নদী শুকাইয়া গিয়াছে, মালরা জল ছাড়া মিনের মতো হইয়াছে, খাইতে পায় না, মাথারও ঠিক নাই। অনন্ত লেখাপড়া শিখিয়াছে, সে কেন আসিয়া গভর্নমেন্টের কাছে চিঠি লিখাইয়া মালদের একটা উপায় করিয়া দেয় না? হায় অনন্ত, যদি তুমি একবার আসিয়া দেখিতে তিতাসের তীরে মালদের কি দশা হইয়াছে। দেখি ওষুধে ধরিয়াছে। উঠিয়া কাছে আসিল, মুখের দিকে কতক্ষণ চাহিয়া রহিল, চিনিতে পারিয়া বুকে জড়াইয়া ধরিয়া কহিল, বনমালীদা, তুমি এই রকম হইয়া গিয়াছ? আমি একলা হই নাই রে ভাই, সব মালরা এরকম হইয়া গিয়াছে। তবু তো আমি বাঁচিয়া আছি, মাছের পোনার ভার কাঁধে লইয়া ঘোরাফেরা করিতে পারি। কত মালো যে মরিয়া গিয়াছে, কত মালো যে খাইতে না পাইয়া একেবারে বলবুদ্ধি হইয়া ঘর বৈঠক হইয়া গিয়াছে। সে দেখি ধ্যানস্থ হইয়া গেল, ধ্যান ভাঙিলে বলিল, বনমালীদা, তুমি কি করো আজকাল? বলিলাম, নদী শুকাইয়াছে, মালদের মাছ ধরা উঠিয়াছে, ব্যবসা ছাড়িয়া তারা দলে দলে মজুরি করিয়াছে, আমিও মজুরি ধরিয়াছি। একদিন চাটগাঁও হইতে এক মহাজন গেল মালপাড়ায়, নাম কমল সরকার। বলিল, আমি এদেশের মাছের পোনা চালান দিব, এখানে দালাল থাকিবে, নানা গ্রামে পুকুরে সে পোনা ফেলিবে, তোমরা তো আর কোনো কালে মাছ ধরিতে পারিবে না, মজুরি করো। হাঁড়িতে জল দিয়া পোনা জিয়াইয়া ভার কাঁধে তুলিয়া দেয়, গামছার বাঁধিয়া চিরা দেয়, একখানা টিকিট কাটিয়া দেয়, দেশে গিয়া দালালকে বুঝাইয়া দেয়, খেপ পিছে একটা করিয়া টাকা দেয়। আমার গায়ে জোর আছে, আমি পারি, অন্য মালরা কি তা পারে? এবার আমার টিকিট কাটিয়া দিল না, বলল, তোর পরনের ছেঁড়া গামছা, কাঁধে ছেঁড়া গামছা, মুখে লম্বা লম্বা দাড়ি, তোকে ঠিক ভিখারির মতো দেখায়। চেকার বাবু তোকে কিছুই বলিবে না, তুই বিনা টিকিটে যা, 1 টাকা জায়গাতে না হয় 5 টাকা দিব। এত দূর আসিয়াছিলাম, কিন্তু এখানে আসি এত ভয় করিতে লাগিল যে নামিয়া পড়িলাম। আমার শরীরের দিকে, কাপড় চোপড়ের দিকে, দাড়ির দিকে, চুলের দিকে চাহিয়া রহিল। একসময় বলিল, বনমালীদা, তোমার একখানা ভালো গামছাও নাই? বলিলাম, আছে রে ভাই, আছে, ভালো ধুতি একটা আছে, কিন্তু তুলিয়া রাখিয়াছি। আর বিদেশে চলিতে এই পোশাকই ভালো। আমাকে হোটেলে নিয়ে খাওয়াইলো, দোকান হইতে আমাকে একটা গোকন ঘাটে তার মাসি সুবলার বউকে একটা, আর উদয়তারাকে একটা কাপড় কিনিয়া দিল, নিজের কাছে নিজের বিছানায় শোয়াইল। পরদিন সকালে টিকিট কাটিয়া গাড়িতে তুলিয়া দিল, বলিয়া দিল, বিয়ে পরীক্ষায় আর 6 মাস বাকি, পরীক্ষা দিয়াই আমাদের দেখিতে আসিবে। অনন্তবালা চুপি চুপি তাকে আসিয়া বলিল, ও বনমালীদা, কাপড় দিল তোমারে একখান, মাসির একখান, উদি বন্দিরে একখান, আমারে একখান দিল না? নিশ্চয় দিত, আমি যে তোমার কথা তাকে বলো নাই। কেন বলো নাই? চিনিতে পারিবে না যে? আমারে কত কষ্টে চিনিয়াছে, চিনিতে পারিবে না কেন? আমার কি তোমার মতো দাড়ি হইয়াছে, না আমি তোমার মতো বুড়ো হইয়া গিয়াছি? বনমালীর বোন উদয়তারারও বয়স বাড়িয়াছে, শরীরের লাবণ্য গিয়াছে, কিন্তু মনের রং মুছিয়া যায় নাই। নতুন বর্ষে তিতাসে আবার নতুন জল আসিয়াছে, স্বপ্নের মতো অভাবিত এই জল কি স্বচ্ছ, বুকু জলে নামিয়া মুখ বাড়াইয়া মাটি দেখা যায়। এই মাটিটাই সত্য। এই মাটি যখন জাগিয়া উঠিত, প্রথম দুঃস্বপ্ন মনে হইত, এখন ওই মাটি স্বাভাবিক। জল যে আসিয়াছে, ইহা একটা স্বপ্ন মাত্র মনে হয়। কিন্তু যখন চলিয়া যাইবে, ঘোরতর মরুভূমি রাখিয়া যাইবে, সে মরুভূমি রেণু রেণু করিয়া খুঁজিলেও তাতে একটি মাছ থাকিবে না। তবু সে জলের ঘাট উবাইতে উদয়তারার খুশি উপচাইয়া উঠিল। সেই ঘাটে অনন্তবালাও গা মেলিয়া ধরিয়াছে, ছোট ঢেউগুলি তার চুলগুলিকে নাড়াচাড়া করিতেছে। দেখিয়া উদয়তারা বলিয়া উঠিল, জিলাপির প্যাচে প্যাচে রসভরা, মনটা কি ঠান্ডা লাগে জল ছাড়া? যতই দেখো মেওয়া মিছরি, কিছু এই জলের ঠান্ডা লাগে না। অনন্ত ও অন্ত নাই, জলের তবু অন্ত আছে, লও বইন ডুব দেও। কেন গো দিদি, আমরা কি বাজারের গামছা না সাবান যে ডুইবা তলায় পইরা ক্ষয় হমু? তোমার যদি জ্বালা হইয়া থাকে, জুড়াইয়া চাও, তবে তুমি ডোবো। আমার তো বইন কেশটি পড়িল, দন্তটি নড়িল, যৌবনে পড়িল ভাটি, আমার আবার জ্বালা কি? এইবার কথায় তার বয়সের খোঁটা আসিয়া পড়িবে আশঙ্কা করে অনন্তবালা জল হইতে উঠিয়া পড়িল। কাপড়খানা বুকের ওপর 2-3 ভাঁজ ভিজাইয়া বাড়ি মুখ হইল।
আহা, আমি যেন মারছি না ধরছি বলিয়া উদয়তারা উঠিয়া পড়িল। ভিজা কাপড়, আলো লাইতে চুল, কয়েক পা যাইতে পাশের ঘাট হইতে দুজনে কথাবার্তা তার কানে গেল। একটা লোক নৌকা ভিড়াইয়া খুঁটি পুতিল এবং দড়ি দিয়া নৌকা বাঁধিল। অন্য লোকটি ঘাটে দাঁড়াইয়া বলিতেছে, নিতে আসিয়াছে বুঝি? হ্যাঁ, না দেখিলে বুঝি অন্তর দাহনি করে করে তা বেশ বুদ্ধিমানের মতোই কাজ করিয়াছে। গাঙে জল থাকিতে থাকিতে নিয়া যাও। সুদিনে গাং যতদিন শুকানো ছিল ততদিন তুমি আসো নাই, জল শুকাইবার সঙ্গে সঙ্গে তোমার প্রেমও শুকাইয়া গিয়াছে। কেমন কহিলাম? হ্যাঁ, কথা কিছু মিছা বলো নাই। তা শুকনা গাঙে তুমি কেমন করিয়া আসিতে? নৌকা তো আর কাঁধে করিয়া আনিতে পারিতে না। না, তা তুমি যাও কই? আর তাই কও। আমি কিন্তু সাচা কথাখান কই, যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ? মনে থাকিতে গহিনে গাং কি করিবে? মনে থাকিলে মরা গাঙেও আটকাইতে পারে না। গান আছে না, ভেবে রাধা রমন বলে, পিড়িতে নাও শুকো নাই চলে। কেমন কহিলাম? হ্যাঁ, কথা তুমি কিছু মিছা কও নাই। উদয়তারাকে তার স্বামী নিতে আসিয়াছে। আজ বনমালীর দিকে সে নতুন করিয়া চাহিল, নতুন এক রূপে তাহাকে দেখিতে পাইল। যতবার চায় তার বুক সমবেদনায় ভরিয়া ওঠে। দাদাকে জড়াইয়া ধরিয়া হুহু করিয়া কাঁদিতে চায় সে। বনমালী দিন দিন শুকাইয়া যাইতেছে, কি বা তার বয়স, তবু ইহার মধ্যে তাহারও অনেক বুড়ো দেখাইতেছে। তার উপর এক মাথা চুল, এক মুখ দাড়ি, কাটিতে ছেঁড়া গামছা, কাঁধে ছেঁড়া গামছা। গাঙে তো তার একার জন্য শুকায় নাই, সব জেলের জন্য শুকায় আছে। তার বুঝি আর চিন্তা করে না, নাকি দাদা সমস্তের চিন্তা একলা মাথায় করিয়া তারাই ভারে নইয়া পড়িয়াছে? এখনো তো কিছু কিছু রোজগার হয়, পেটে দুইটা দানা পড়ে। পরে যখন রোজগারে আরো ভাটা পড়িবে, তখন কি সকলে না মরতে দাদা আগে মরিবে? দাদার প্রতি স্নেহে ও করুণায় বুক ভরিয়া ওঠে, কিন্তু তারই আড়ালে জাগিয়া থাকে একটা স্ফুট হাহাকার। দাদা, তুমি একটা ফুলের নাম কও তো। বনমালী মলিন মুখে একটু হাসিল। আমার লাগি তুই দিশা চাইবি বুঝি? আছিলি জামাই ঠকানি, অখন হইলি গণক ঠকারনি। দিশারা রাখো। তুমি অত শুকায় যাইতেছ কেন? গাঙে জল তো এখনো আছে টুনির মতো। বছরে 5 রকম জো, এ 5 কিসের জাল ফেলিতাম, রাজার হালে মাছ ধরিতাম, সেই দিন গেছে। তার কথা এখনো স্বপ্নে দেখিলেও বিশ্বাস হয় না। স্বাধীনভাবে জাল ফেলিতাম, জাল তুলিতাম। এখন করি পরের গোলামি। পোনার ভার বইতে বইতে কাঁধে করা বাঁধিয়াছে, কোমরে কুজা হইয়া আসিতেছে, কিন্তু তার জন্যও ভাবি না। আমি ভাবি সামনে সুদিনে মাল গোষ্ঠীর কি অবস্থা হইবে। ধৈর্যহীন স্বামীর তাগিদে কাতর হইয়া উদয়তারা বনমালী গলা জড়ায় কাঁদিয়া ভাসাইল। বনমালী তার হাত ছাড়াইতে ছাড়াইতে বলিল, পাগলামি করিস না, কথা রাখ। এখন বুঝি তোর কান্দাবার বয়স আছে? উদয়তারা ফোয়াতে ফোয়াতে বলিল, দাদা, তোমার মাথায় বুঝি আর শোলার মুঠুক উঠল না? শোলার মুঠুক উঠবো, মরা পোড়া টেকে গিয়ে উঠবো, তুই কান্দিস না। বনমালীর সঙ্গে উদয়তারা এই শেষ দেখা। নদীতে নৌকা ভাসিলে উদয়তারা ছইয়ের ভেতরে চুপ করিয়া বসিয়া রহিল, একটা কথাও বলিল না। একটানা কোড়া টানিতে টানিতে তার স্বামী অধৈর্য হইয়া পড়িয়াছিল, আর থাকিতে না পারিয়া শেষে নিজেই কথা কহিল, নিত্যর মামি একটু তামাক নি খাওয়াতে পারে? তারা নদীপক্ষ এদিকে অন্যকে পাইয়াছে অনেক দিন পরে, কিন্তু উদয়তারার মনে কোনোই উৎসাহ নাই। সে নির্লিপ্তভাবে কলকাতায় তামাক ভরিল, মালসার আগুন টিকা গুজাইয়া দিল, লাল হইতে তুলিয়া হুকাটা ছইয়ের বাহির বাইয়া দিয়া নিষ্প্রিয় কণ্ঠে পড়িল, নেউক হুক্কা নেউক। বনমালীর জন্য এক অব্যক্ত বেদনা তার মনে অনবরত লুটোপুটি খাইতেছে। স্বামী কোটোরা নিতেই তার চারিদিকে দেখিতেছে। দুই পারে চাষিরা গ্রামগুলি তেমনই সবুজ, কিন্তু মালদের পাড়াগুলি যখনই চোখে পড়িতেছে তখনই বেদনায় বুক টনটন করিয়া উঠিতেছে। গাছগাছালি আছে, কিছুদিন আগে সেখানে ঘর ছিল তার অনেকেই এখন খালি ভিটা। ঘাটে আগে সারি সারি নৌকা ছিল, এখন আর নাই। মাঝে মাঝে দুই একটা কেবল বাধা রইয়াছে। যেখানে তারা জাল শুকাইছে, এখন সেখানে গরু চড়িতেছে। ঘরগুলি কোথায় লুকিয়ে আছে, ভিটাগুলি নগ্ন। তার উপরে বাঁশের খুঁটির গর্ত, ভাঙা উনানের গর্ত, শিল নোড়া রাখার সিঁড়ি, মাটির কলসি রাখার সিঁড়ি, আধ ভাঙা পড়ি আছে, উঠান ঝরা পাতার রাশি, তুলসী মঞ্চ ভাঙিয়া শতখান, প্রদীপ দেখাবার কেউ নেই। মাঝে মাঝে দুই একটা বাড়ি এখনো আছে। তারা বড় ঘর বেচিয়া ছোট ঘর তুলিয়াছে। রাধানগর, কৃষ্ণনগর,
কৃষ্ণনগর, মনতলা, গোসাইপুর সবখানে দেখি একই অবস্থা। বলিয়া হাত বাড়াইয়া হুকা লইল। নৌকা ঘাটে ভিড়িলে উদাতারা নামিতে নামিতে পোড়াটার দিকে দৃষ্টিতে করিয়া বলিল, তোমারে গেরামেও তো দেখি একই অবস্থা। সে অনেক দিন পর স্বামীর ঘর করিতে আসিয়াছে। শুভ্রা বউ তখন সেই ঘাটেরই স্নান করিতেছে, কিন্তু সেই যে গলা জলে নামিয়া গা ডুবাইয়াছে আর উঠিবার নাম করিতেছে না। কিলা বাসন্তী, জলে কি তো জাদু আছে? টানে উঠবি না? তোর সাথে একখান কথা আছিল। শুভ্রার বউ গলা জলে থাকিয়া ঘাড় ফিরাইল। বাসন্তী আছিলাম ছোটবেলায়, যখন মাঘ মাসে ভেউরা ভাসাইতাম। তারপরে হইলাম কার বউ, তারপরে হইলাম রাড়ি, মাঝখানে হইয়া গেলাম অনন্তর মাসি, অহন আবার হইয়া গেলাম বাসন্তী। আমারও ছোটকালেরই বিয়া হইয়াছিল। এই গাঁয়ের আইয়া পাইলাম তোরে। বাড়ির লগে বাড়ি, দুজনের একসাথে গলায় গলায় রয়েছি। তখনও যেমন তুই বাসন্তী, এখনও তুই আমার তেমনই বাসন্তী। নিয়ে ওঠ, কথা আছে। তোর সাথে আমার না একখানা ঝগড়া ছিল, তোর সত্যিকালে মনে কইরা দেখ, তোর সাথে কথা কওনো মানা। উদয় তারা মন বেদনায় হইয়া উঠিল। সে মানুষের গায়ে জীবনে কোনোদিন ফুল টুঙ্গিও ঘা পড়ে নাই তার। সেদিন তার যে নিঃস্বভাবে মারিয়াছিল, আজ সে নিস্তেজ নিষ্প্রভ। ঘাটটা কেমন সরু হইয়া গিয়াছে, গাল দুটি কেমন ভাঙিয়া পড়িয়াছে। মাথা ভর্তি কি লম্বা চুল ছিল, আজ সে চুলের অর্ধেকও নাই। বনমালীর মতো এও যৌবন থাকিতে বুড়ি হইয়া গিয়াছে। আজ তাহাকে দেখিলে মায়া জাগে। আজ হইলে উদয় তারা নিজের কপাল খাওয়ায় তাহার গায়ে হাত তুলিতে পারিত না। অগত্যা সে নিজেই ধীরে ধীরে গলা জল পর্যন্ত নামিল। বলিল, একদিন তোর হাতে মার খাইলে বড় ভালো হইতো বইন, বুকটা ঠান্ডা হইতো। তোরে মায়েরা যে আনলো, জ্বলল সে আনলো আর নিবল না। মিছানা বাসন্তী, তুই মারবি আমারে? আমি মারবো তোর সত্তরে রে, নিঃসত্তরে। তুই লাউয়েরে কাটা ফুইটার মর, শুকনো গাঙে ডুইবা মর। দুজনেরই মনি হালকা হইয়া গেল। অনন্তর কথা জানবার মনে লয় না। অনন্ত ও অনন্ত, অনন্ত এখন কার কাছে থাকে? অনন্ত কি এখন তেমন ছোটটি আছে যে কারোর কাছে থাকিবে? সে কত বড় হইয়াছে, শহরে থাকিয়া এলে বিয়ে পাশ করিয়াছে। দাদা ওনার ভালোই আসিতে দেখিয়া আসিয়াছে। যত কথা বলিয়াছে, ভদ্রলোকের সঙ্গে থাকে দেখিতে হইয়াছে ঠিক যেন ভদ্রলোক। শুভ্রাবু কেমন উদাস হইয়া যায়। ভদ্রলোকের সঙ্গে থাকে, ভদ্রলোকে যদি তারে যাত্রা শিখাইয়া নষ্ট করিয়া ফেলে। আলো না আলো, তারা বাজারের ভদ্রলোক না, তারা পড়ালেখার ভদ্রলোক। তোর একখানা আমার একখানা কাপড় কিনিয়া দিয়াছে, আমার খানা আমার পরনে, তোর খানা ওই টানে। স্নানের শেষে একেবারে কোমরে গুজিয়া বাড়ি যাইবি। শুভ্রাবু হঠাৎ আনমনা হইয়া যায়, কি ভাবিতে থাকে, কথা বলে না। কিলা বাসন্তী, মনে বুঝি মানে না? আমারও মানে না। আমারও তো বইন কৃষ্ণহারা ব্রজনারীর মতো অবস্থা, কিন্তু পরের পুত তোরও পেটের না, আমারও পেটের না। দূর নিঃসত্তরী, আমি বুঝি তার কথা ভাবি? আমি ভাবি অন্য কথা। গত বর্ষার আগে 4টা ছিল ওইখানে, তারপর ওইখানে, এখন এখানে গা ডুবাইয়া আছি। পরের বছর দেখবি এখানেও চর, গা ডুবে না। এইবার যত পারি ডুবাইয়া নেই জন্মের মতো। বছর ঘুরতে মালরা সম্পূর্ণ অচল হইয়া পড়িল। নদীর 2 তীরে ঘেঁষিয়া চর পড়িয়াছে, একটি মাত্র জলের রেখা অবশিষ্ট আছে। তাতে নৌকা চলে না। মেয়েরা স্নান করিতে যায়, কিন্তু গা ডোবে না। উবু হইয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে একটি গর্তের মতো করিয়াছে, তাতে আবার চিত হইয়া একেবারে উপুর হইয়া শুইয়া তবে শরীর ডোবে। তাতেও কোনো রকম এপাশ ওপাশ ভিজাইয়া তারা কলসি ভরিয়া বাড়ি ফেরে। জেলেদের নৌকাগুলি শুকনো ডাঙায় আটকা পড়িয়া চৌচির হইয়া যাইতেছে। জলের অভাবে সেগুলি আর নদীর ভাসে না। মালরা তবু মাছ ধরা ছাড়ে না। এই কাঁধে কাঁধ ডোলা, অন্য কাঁধে ঠেলা জাল লইয়া তারা দলে দলে হন্যে হইয়া ঘুরিয়া বেড়ায়। কোথায় ডোবা, কোথায় পুষ্করণী, তারই সন্ধানে। গ্রামে গ্রামান্তরে ঘুরিয়া কোথাও ডোবা দেখিতে পাইলে সৈন্য দৃষ্টিতে তাকায়। দেহ ও হাড্ডিসার চোখ বসিয়া গিয়াছে সেই গর্তে। ডোবা চোখ দুইটি হইতে জিজ্ঞাসা দৃষ্টিতে ঠিকরাইয়া বাহির হয়। জালের সামনেটা জলে ডুবাইয়া ঠেলা মারিয়া সামনের দিকে দের এক দৌড়। 2-4টি মোরলা ওঠে আর ওঠে একপাল ব্যাঙগুলি লাফাইয়া পড়িয়া যায়। মাছগুলি থাকে, সেগুলি বেচিয়া অনেক আনা পাইলে তাতে ঘরে চাউল আসে, না পাইলে আসে না। মনমোহন সারাদিন ডোবায় জাল ঠেকিয়াছে, কিন্তু উঠিয়াছে কেবল ব্যাঙ, মাছে ওঠে নাই। চাউল না লইলে শুধু হাতে বাড়ি ফিরিয়া আসিয়াছে। ডোলাটা একদিকে ছড়াইয়া ফেলিয়া জালটা একটা বেড়ায় ঠেকাইয়া রাখিল।
তার বুড়ি মা শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে। কয়েক বছর আগে সে বিবাহ করিয়াছিল, খাইতে না পাওয়া তার বউ শুকাইয়া যাইতেছে, আর তার দিকে আর তাকানো যায় না। তার বাপ দাওয়ার ওপর বসিয়া তামাক টানিতেছে। মা আর বউ দুজনেই আগাইয়া আসিয়া চাউলের পুটুলি তার সঙ্গে দেখিতে না পাইয়া নীরবে ঘরের ভিতর চলিয়া গেল। আজ কারো খাওয়া হইবে না, কালো হইবে কিনা তাও জানা নাই, অথচ বাপ কেমন নিরুদ্বিগ্ন মনে তামাক টানিতেছে। বাপের হাতে হইতে হুকাটা লইয়া খুব জোরে জোরে কয়েকটা টান দিয়া মোহন বুঝিল, না এই বেশ। অনেক মালো পরিবার গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছে। যারা আগে গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র নৌকাতে বোঝাই করিয়া লইয়া গিয়াছে। যারা পরে গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র ফেলিয়াই গিয়াছে। তারা কোথায় গেল, যারা রহিয়া গিয়াছে তারা জানিতেও পারিল না। তারা কতক গিয়াছে ধান কাটায়, কতক গিয়াছে বড় নদীর পারে। সেখানে বড় লোকেরা মাছ ধরায় বড় রকমের আয়োজন করিয়াছে। মালোরাজ সেখানে খাইতে পাইবে আর নদীতে তাদের হইয়া মাছ ধরিতে দিবে। যারা দলাদলি করিয়াছিল মাছ ধরা বন্ধ হইয়া যাওয়ার বাজারের পালেরা তাদের দয়া করিয়া কাজ দিয়া দিল। শহরে হইতে তাদের জন্য মালের বস্তা ঘাড়ে করিয়া দোকান আনিয়া দিবে, আর রোজ 4 আনা করিয়া পাইবে। সেই সব বস্তা বইতে বইতে তাদের কোমর ভাঙিয়া গিয়াছে। তারা এখন বেকার হইয়া পড়িয়াছে। কাজ করিতে না পারিয়া তারা এখন কেবল মরিবার অপেক্ষায় আছে। উদয় তারা স্বামী এই দলের। সে এখন লাঠির ওপর ভর না করিয়া এক পা চলিতে পারে না। সে কেবল জীর্ণ কোটর প্রবৃষ্ট চোখ মেলিয়া উদয় তারার দিকে চাহিয়া থাকে। শুক্লার বউ এতদিনে সারা রাত সুতো কাটিয়া আসক্ত বাপ মা আর নিজের অন্ন যোগায় আছে। এখন আর সেই সুতো কিনিতে আসে না। এখন সে উদয় তারাকে লইয়া গাওয়ালে যায়, পান সুপারি আর কিছু পোড়া মাটি লইয়া সারাদিন গ্রামে গ্রামে ঘুরে সন্ধ্যাবেলায় এক এক পুটুলি ধান লইয়া মিঠো পথে বাইহিয়া ঘরে ফেরে। কিন্তু তাতে কয়েক আনা পুঁজির দরকার। যাদের তাও নাই তারা আর কি করে, তাদের দাঁত চাপিয়া ভিক্ষার বাহির হইয়া পড়ে। জয়চন্দ্রের বউ এই দলের। সে যুবতী, কয়েক দিন হয় জয়চন্দ্র মরিয়া গিয়াছে। হাতে যা ছিল পোড়াইতে খরচ হইয়া গিয়াছে। একটি শিশু বুকে দুধ টানে, আর একটা শিশু সারাদিন খাই খাই করে। সে আর কি করিবে? অনেক দূরে গ্রামে গিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করে ফিরিয়া আসে সন্ধ্যার পর। ভয় হয় পাছে ধরা পড়ে, কিন্তু ধরা যেদিন পড়িল সেদিন তার জয় জয়াকার। আরও 5 জনে তাকেও অনুসরণ করিয়া ভিক্ষায় বাহির হইল, যেন সে একটা পথের সন্ধান দিয়াছে। কিন্তু সে পথ বড় পিচ্ছিল। অনেকে চলিতে চলিতে হোঁচট খাইয়া সেই যে পড়িল মুখে দেখাবার জন্য আর উঠিল না। মালাপাড়া হইতে তারা একেবারে নিশ্চিহ্ন হইয়া গেল। যারা মরিয়া গিয়াছে তারা রক্ষা পাইয়াছে, যারা বাঁচিয়া আছে তারা শুধু ভাবিতেছে আর কত দূর। দেশের দিকে হইতে যেন উত্তর ভাসিয়া আসে, আর বেশি দূর নহে। বর্ষা আর সত্যিই বেশি দূর নাই। দেশে নতুন জল আসিল, উহাদের দগ্ধ হাড় একটু জুড়াইত। কিন্তু মালরা যেন জল ছাড়া হইয়া ধুকিতেছে, আর অপেক্ষা করার উপায় নাই। জীবন নদীতে যে ভাটা পড়িয়াছিল তারই শেষটা অনুপস্থিত। তিল তিল করিয়া যে প্রাণ ক্ষয় হইতেছিল তাহা এখন একেবারে নিঃশেষ হইয়া আসিল। ঘরে ঘরে বিছানায় পড়িয়া তারা ছটফট করিতে লাগিল। পা টিপটিপ করিতেছে, চোখ বসিয়া গিয়াছে, গাল ভরিয়া চোয়ালে উঁচু হইয়া উঠিয়াছে, পাঁচরা বাহির হইয়া পড়িয়াছে, যেন প্রেতের মিছিল এই দেহ টানিয়া টানিয়া ঘাটের দিকে যায়। যদি দক্ষিণ হইতে স্রোত আসে, নদীর যদি মাছ উজাড়, কিন্তু আসিলেই বাকি। এই হাতে তারা না পারিবে নৌকা ভাসাইতে, না পারিবে জাল ফেলিতে, এমনই শীর্ণ হইয়া গিয়াছে। এমনই শীর্ণ হইতে হইতে উদয় তারার স্বামী একদিন বলিল, আর খাড়া থাকিতে পারি না। সে বিছানা লইল। তারপর বিছানা লইল বাসন্তীর মা বাপ দুজনেই। তারা মরিয়া গিয়া বাসন্তীকে মুক্তি দিল, আর মুক্তি দিল মোহনকে তার বাপ। কিন্তু সে এক কাণ্ড করিয়া মরিল। আমি কতবার মাথা কুটিলাম, গাও ছাইরা যায়, আমার কথা কেউ বস্তু জ্ঞান করিল না। দেহে ক্ষমতা থাকিতে নিজে গেলাম না, অহন পড়ছি 14 শানকির তলায়। এই বলিয়া সে চলিতে চলিতে বারান্দা হইতে উঠানায় পড়িয়া গেল। পড়িবার সময় মোহনের দিকে হাত বাড়াইয়া মোহনকে ধরে নাই। মরিবার সময় মুখটা কি বিকৃত করিয়াছিল, চোখ দুটি খোলা, মরিতেছে না, যেন মোহনের দিকে চাহিয়া বিদ্রুপ করিতেছে। সুবলার বউ নিজেও আর উঠিতে পারে না। পা টিপ টিপ করে মাথা ঘোরে, চোখের সামনে দুনিয়ার রং আরেক রকম হইয়া যায়। সে ভাবিয়া রাখিয়াছে, সকলে যা গতি হইয়াছে আমারও তাই হইবে। তার জন্য ভাবিয়া কোনো লাভ নাই। কিন্তু ঘরে জল থাকা দরকার। শেষ সময়ে কাছে জল না থাকিলে নাকি ভয়ানক কষ্ট হয়। সকলেই যখন এক দৃশ্য
তখন তার সময় কে কার ঘরে জল আনিয়া তার মুখে দিবে? কলসি বহিবার সামর্থ্য নাই। 2-3টি লোহা লইয়া ঘাটে গেল। নদীতে তখন নতুন জল আসিয়াছে। চারটা ঝুড়িয়া ধান ক্ষেত হনহন করিতেছে, তারই পাশ দিয়া জল পড়িতেছে, বহু স্রোত বহিতেছে। ধান ক্ষেতে কত ধান, এইখানে তাদের মাছ ধরার অগাধ জল ছিল। যে ধীরে একখানা নৌকা আসিয়া ঘাটে ফিরিল, সেই নৌকায় অনন্তবালা তার বাপ, কাকা, মা, কাকিরা আসিয়াছে। অনন্তবালা চিনিতে পারিয়া আগাইয়া আসিল, বলিল তারা দেশ ছাড়িয়া দিতেছে, এইখানে হইতে পায়ে হাঁটিয়া শহরে গিয়া রেলগাড়িতে উঠিবে, তারা আসাম যাইবে। শুক্লার বউ এত দুঃখের সময়ও অনন্তের কথা না তুলিয়া পারিল না। শুনিয়াছে ছোট সময়ে এই দুইটিতে খুব ভাব ছিল। পরে উমা যেমন শিবের জন্য তপস্যা করিয়াছিল, সেও তেমন তপস্যা করিয়া চলিয়াছিল। পথ চাহিয়া বসিয়াছিল। মালর ঘরের মেয়ে অত বড় হইয়াছে বলিয়া কত কথা তাকে শুনিতে হইয়াছে। অনন্তর কেন খবর পাওয়া গেল না? অনেক খবর পাওয়া গেছে। বসিয়া সে আরম্ভ করিল, বাবুদের সঙ্গে মিশিয়া সে লোকের উপকার করিয়া ফিরিতেছে। প্রথম যখন আসিয়া কেউ তাকে চিনিল না। বিরামপুরের ঘাটে নৌকা লাগাইয়াছিল, বলিয়াছিল এ গায়ে লোকের কি কষ্ট। কাদের মিয়া বলিয়াছিল, আমরা চাষা, ক্ষেতের ধান ঘরে আনিয়াছি, আমাদের কোনো কষ্ট নাই। কষ্ট পড়িয়াছে মালো গোষ্ঠী, গাং শুকাইয়া আছে যাদের। কিন্তু কেউ তাকে চিনিল না, চিনিল কেবল রমুর মা। আগাইয়া আসিয়া বলিল, বাজি তোমারে আমি চিনি, তোমার নাম অনন্ত। বনমালীর নৌকাতে তুমি ছোটবেলায় এখানে আসিয়াছিলে, আমার রমুর সঙ্গে খেলা করিয়াছিলে। বাড়িতে আসো, বাড়িতে নিয়ে তাকে যত্ন করিয়া খাওয়াইল। সেই দিনই বনমালীর দাদা মরিল। মালিকের কাছে পোনা মাছ বুঝাইয়া দিয়া খালি ভার লইয়া দেশের পারে চলিতে সেখানে পড়িয়া মরিল। সে কাদির মিয়ার বাড়ির কাছে। অনেক লোক জড়ো হইয়া তাকে দেখিল। কাদির মিয়া দেখিল, অনন্তও গিয়া দেখিল। কাদির মিয়া আর থাকিতে পারিল না। এই লোক আমার কত উপকার করিয়াছে বলিয়া ধানের গোলা খুলিয়া দিল, বাবুরা নিয়া মালদে বিতরণ করুক। অনন্ত তার নৌকার সেই ধান চাউল লইয়া আমাদের গ্রামে গেল। এক রাত্রি ছিল আমাদের বাড়িতে। কত কথা সে আমার কাকার নিকট বলিয়াছে, সব কথা বলিল, আর একখান কথা বলিল না। না, সেই কথা বলার তার সময় নাই। পরের দিন আরেক গ্রামে চলিয়া গেল। তোমাদের এই গ্রামের কি বা আসে তারা? শুক্লার বউয়ের নিকটে সমস্ত স্বপ্ন বলিয়া মনে হইল। এমনকি যে অনন্তবালা সামনে দাঁড়াইয়া আছে, সেও যেন একটা স্বপ্ন মাত্র, একমাত্র সত্য। চরের ধানগুলি কি অজস্র ধান ফলিয়াছে। দক্ষিণের অনেক দূরে শিবনগর গা হইতে আগে ঢেউ উঠিল। সেই ঢেউ থামিতে আসিয়া এই মালপাড়ার মাটিতে ঠেকিয়া এখন সে সদর হইতে সেই ঢেউ যেন রূপান্তরিত হইয়া ধান গাছে মাথাগুলির ওপর দিয়া বহিয়া আসে। সেই দিকে চাহিয়া শুক্লা বউ ধীরে ধীরে চোখ মুদিল। তখন মাঘ মাস, ঢোল বাজিতেছে, কাশি বাজিতেছে, নারীরা গান করিতেছে। তিতাসের কি জল, সে জলে সে ভেউরা ভাসাইল। কাড়াকাড়ি করিয়া লইয়া গেল তারা দুজন, শুক্লা আর কিশোর। তারপর আসলে বসন্তকাল। প্রথমের এক অজানা নারী উত্তরে খলাতে দোল উৎসবে নাচিয়া গিয়া এক অজানা পুরুষকে দেখিয়া ভুলিল। তো হইল অনন্তের জন্ম। আর আজ এক অনন্তবেলা তপস্যা করিতে করিতে শুকাইয়া গিয়াছে। সে কি আসিবে না? সে আসিল। এক কায়স্থের কন্যা এলে বিয়ে করিবার সময় তাকে ভুলাইয়াছিল। পরে তার মা জানিতে পারিয়া বলিয়াছিল, অনন্ত ছেলেটি দেখিতে বেশ, পড়াশোনায় পণ্ডিত, কিন্তু ও তো জেলের ছেলে, তোর সঙ্গে তার কি? সেই কন্যা বুঝিল, বলিল, সত্যি তো, তার সঙ্গে আমার কি? মনে আঘাত পাইয়া অনন্ত বাউন্ডুলে হইল। শেষে মনে পড়িল, আমি ছোট কিসের, আমার অনন্তবেলা তো আমারই পথ চাহিয়া আছে। তারপর একদিন দেখি দুখাই বাদ্যকার, ঢোল আর তার ছেলে কাশি বাড়িতেছে, তেমনই এক তালের বাজানা। তবে দুখর ঢোল অনেক পুরনো, আর তার ছেলে অনেক বড় হইয়া উঠেছে। কিন্তু জামাইয়ের মা হইবে কে? অবাগী মরিয়া বাঁচিয়া আছে। বাঁচিয়া থাকিলে এখন না খাইতে মরিত। ধরিতে গেলে আমাদেরই দাবি সকলের আগে। আমি তার মা হইয়া ঘরে ছাইচে বসিবে আমার কোলে। নারীরা তার মুখে চিনি দেবে, মুখে নিয়ে আসে চিনি থুতু করিয়া ফেলিয়া দেবে। নারীরা উলু দেবে, তারপর সে মার কোলে হইতে পালকিতে গিয়া বসিবে। কিন্তু উদয়তারা তো মা হইতে চাহিতে পারে। ওইদিকে রমুর মা রহিয়াছে, সে যদি আসিয়া বলে আমি তাকে আর আমার রমুকে অভিন্ন দেখি, রমুর যদি মা হইতে পারি আমি, তবে তার মা হইতে পারি। তখন এই শুক্লার বউ ছাড়িয়া দিলেও উদয়তলা তো ছাড়িয়া দিবে না। বিয়ে বাড়িতে তুমুল কাণ্ড বাধাইবে। দূর একই স্বপ্ন, উদয়তারা মরিয়াছে, মোহনও মরিতেছে, মুখে জল দিতে হইবে। সে থাকিতে তারা তৃষ্ণা নিয়া মরিবে। জলে ঢেউ দিয়া ঘটি কয়টা ভরিল। সামনে ধান ক্ষেত, ধান গাছগুলি কোমর জলে দাঁড়াইয়া মাথা নাড়াইতেছে। অত কাছে
লোটার ঢেউ সেগুলি নিয়া নড়াইয়া দিবে না তো, ওগুলি শত্রু, সারা গায়ে মালদের, ওগুলি তো মরিয়াছে। আবার চোখ বুজিয়া আসে, পাড়াতে আর কেউ বাঁচিয়া নাই, কেবল দুজন বাঁচিয়া আছে। ঘর দুয়ার কোথায় উঠিয়া গিয়াছে, একটা খালি ভিটার ওপর রান্না হইতেছে, একটা বড় হাঁড়িতে ভাত ভর্তি বাবুরা বিতরণ করিবে। বুড়ো রামকেশব একটা মাটির সরা লইয়া টলিতে টলিতে আসিয়া দাঁড়াইতে ছড়াতে ভাত তুলিয়া দিল। সুবলার বউ একটা মালসা লইয়া দাঁড়াইলে তাকেও ভাত দিতে আসিল। সে অনন্ত পাছে চিনিয়া ফেলে এই ভয়ে সে মুখ ফিরাইয়া নিঃশব্দে চলিয়া আসিল। কিন্তু একই স্বপ্ন, ঝপাত করিয়া একটা শব্দ হইল। সুবলার বউ যে শব্দে চমকিত হইয়া দেখে জলভরার লোটা তার শিথিল হাত হইতে মাটিতে পড়িয়া গিয়াছে। ধান কাটা শেষ হইয়া গিয়াছে, চরে আর একটিও ধান গাছ নাই। সেখানে এখন বর্ষার সাঁতার জল, চাহিলে কারোর মনে হইবে না যে এখানে একটা চর ছিল। জলে থই থই করিতেছে, যত দূর চোখ যায় কেবল জল। দক্ষিণের সেই সুদূর হইতে ঢেউ উঠিয়া সে ঢেউ এখন মালোপাড়ার মাটিতে আসিয়া লুটাইয়া পড়ে। কিন্তু এখন সে মালোপাড়ার কেবল মাটিই আছে, সে মালোপাড়ার আর নাই। শূন্যে ভিটাগুলিও গাছগাছরা হইয়াছে, তাতে বাতাস লাগিয়া শো শো শব্দ হয়। এখানে পড়িয়া যারা মরিয়াছে সেই শব্দে তারাই বুঝি বা নিঃশ্বাস ফেলে।